মাউসে ডাবল ক্লিক করতেই মনিটরের রঙিন ছবিটা পাল্টে গেল, আর ঠিক তখনই পারফিউমের গন্ধ নাকে এলো আমার। সুতরাং কিবোর্ডে আঙুল চালানো থামিয়ে মনিটরের দিক থেকে চোখ সরালাম। বর্ষা আমার কাছে এসে দাঁড়িয়েছে। কি দারুণ দেখাচ্ছে ওকে! গাঢ় নীলের ওপরে সাদা ফুল চুড়িদার, গলায় সাদা ওড়না, কপালে টিপ, চোখে কাজল, নাকে সর্ষের দানার মতো নাকছাবি। অফিসের কাজ ছাড়া আমার কাছেও খুব একটা আসে না, আর যদিও বা হঠাৎ করে আসে তো 2 থেকে 5 মিনিটের বেশি দাঁড়ায় না। আমি বরং এই প্রোগ্রামটা কেমন যেন ট্রাভেল দিচ্ছে, অমুক ফ্লপিটা কি তোমার কাছে আছে, ম্যানেজার সাহেব ডিপার্টমেন্ট ছেড়ে কোথায় গেলেন বলো তো, এইসব ছল ছুতোয় ওর সিটের কাছে যাই। সেখানে আশাবাদী 2-4 জন পুরুষের ভিড় সবসময়ই লেগে আছে, তাই আমার কেমন যেন লজ্জা করে, অথচ ওর কাছে না গিয়েও পারি না। ভেতর থেকে কে যেন আমাকে তাড়িয়ে নিয়ে যায়। বর্ষার টেবিলের কাছে গেলেই আমার অস্কার পুরস্কারের কথা মনে পড়ে। দ্য নমিনিজ আর, বলি 4-5টি নাম, আর তারপরেই অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু। এই অফিসের 4-5 জন সেই অস্কার নমিনির মতোই ওর চারপাশে ঘুরঘুর করছে, তার মধ্যে আমিও আছি। অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কে পাবে জানি না। রিতেনদা, একটা হেল্প করবেন? তোমাকে হেল্প করার জন্য আমি আপাত মস্তক তৈরি। বলো কি করতে পারি? ইট উইল বি মাই প্লেজার। আপনার মোবাইল ফোনটা একটু ইউজ করতে দেবেন? আমি বুক পকেট থেকে নোকিয়া 6110টা বের করে ওর হাতে দিলাম। ইচ্ছে হলে সারাদিন রাখতেও পারো। না না, জাস্ট একটা ফোন করব, অফিসের ফোন থেকে কিছুতেই লাইন পাচ্ছি না। বর্ষা আমার সামনে বসেই বোতাম টিপতে শুরু করলো। আমি কি সিট ছেড়ে উঠে যাব? না না, আপনি থাকতে পারেন, প্রাইভেট কিছু নয়, দিদির সঙ্গে একটু কথা বলবো। ফোন শেষ করে হ্যান্ডসেটটা আমাকে ফিরিয়ে দিতে দিতে বর্ষা বলল, অনেক চার্জ উঠলো না? হ্যাঁ, সাংঘাতিক। কাল থেকে আমাকে টোল পরা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিচে গণেশ অ্যাভিনিউর ফুটপাতে ঘুরতে হবে। যাই হোক, তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে। আজকের দিনটা সাবধানে থেকো। কেন? আমাদের অফিসে নেকড়ে আর হায়না তো কিছু কম নেই। বর্ষা এমনভাবে আমার দিকে তাকালো যে মনে হলো আমাকেও তার মধ্যে ধরবে কি ধরবে না ভাবছে। এমন সময় প্রকাশ রায় চৌধুরী এগিয়ে এলো আমাদের কাছে। ফর্সা, লম্বা চওড়া, মাথায় ঝাঁকড়া চুল, গলায় সোনার চেন, একটু ওভার স্মার্ট। ও একজন অস্কার নমিনি, তাই বর্ষাকে আমার কাছে 5 মিনিটের বেশি বসতে দেখে সাংঘাতিক রকম উতলা হয়ে পড়েছে। হাই রেইন, আমার কম্পিউটারে কিছু ডেটা ঢোকানোর ব্যবস্থা করো, মাই মেশিন ইজ স্টার্ভিং। বর্ষাকে প্রকাশ রেইন বলে, তাই আমি ওকে মনে মনে বলি রেইনম্যান। মোবাইল ফোনটা নেওয়ার পর রিতেনদার স্ট্যাটাস কিন্তু হেভি বেড়ে গেছে। আগে রিতেনদাকে কেউ পাত্তা দিত না, এখন থোড়া থোড়া দিচ্ছে। প্রকাশ বর্ষাকে আরেকবার ডেটার তাগাদা দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছিলাম আমার মুখ আর কান বেশ লাল হয়েছে। প্রকাশদার কথায় কিছু মাইন্ড করবেন না? না না, মাইন্ড করিনি। ব্যাপারটা খুব স্পষ্ট, নেকড়ে হায়নাকে কামড় বসিয়ে গেল। হঠাৎ দেখি আমাদের ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মঙ্গল পুরস্কারস্থ আমার দিকে এগিয়ে আসছেন। আড়ালে ওকে আমরা মংপু বলে ডাকি। মংপু একজন অস্কার নমিনি, যদিও ওর বয়স 55, একটি ছেলে, একটি মেয়ে এবং একটি হস্তিনী স্ত্রী আছে। আমি চাপা গলায় বর্ষাকে বললাম, আরেকটা গোদা নেকড়ে আসছে, তুমি সিটে ফিরে যাও। আমি আর কামড় খেতে চাই না, বরং বিকেলের দিকে 10 মিনিট গল্প করতে যাব। ওকে। গত 4-5 বছরে যে একটা সফটওয়্যার কোম্পানির নাম করেছে, তার মধ্যে আমাদের কোম্পানি সফট কর্পোরেশন বেশ এগিয়ে রয়েছে। এখানে প্রোগ্রামার হিসেবে মাইনে আমি খারাপ পাই না, কিন্তু ফ্যামিলি বার্ডেন থাকায় অর্ডার সাপ্লাইয়ের ছোটোখাটো একটা ব্যবসাও চালাই। ব্যবসার খাতিরে এই মাস 2 হলো মোবাইল ফোনটা নিয়েছি। আমার ছোট ভাই ব্রতিন বিএসসি পাশ করছে গত বছর, তারপর ব্যবসায় আমার পাশে এসে দাঁড়িয়েছে, ফলে বেশ খানিকটা হাফ ছাড়তে পারছি। হঠাৎই বিপ বিপ করে 2বার শব্দ হলো। চমকে উঠলাম। ব্যাটারি লো হলে এমন শব্দ হয়, কিন্তু সে তো একটা শব্দ, 2বার তো নয়। তখনই খেয়াল হলো সেলফোনে কেউ কোনো মেসেজ পাঠালে 2বার বিপ বিপ শব্দ হয়। 3-7 আগে হ্যান্ডসেট রিপেয়ার করার জন্য একজন টেকনিশিয়ানের মেসেজ পেয়েছিলাম, সঙ্গে তার মোবাইল নম্বর। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখি তার এলএসডি প্যানেলে একটা মেসেজ ফুটে উঠেছে। মেসেজটা ভারী অদ্ভুত। ফ্রেন্ডশিপ উইথ সুইট লেডিস, সিক্রেসি গ্যারান্টিড, কল 983000012334। তার মানে মিষ্টি মেয়েদের সঙ্গে অন্যায় বন্ধুত্ব, কেউ জানতে পারবে না, এমন কি? মিনিট খানেকের জন্য আমার মনটা চঞ্চল হয়ে উঠল। কোনো মেয়ের সঙ্গে আমার কখনো সেরকম ঘনিষ্ঠতা হয়নি, সেরকম কোনো সুযোগও আসেনি।
আমার পড়াশোনা শেষ হওয়ার আগেই বাপি চলে গেছেন। একমাত্র বোন মিলি আর ওর পরের ভাই ব্রতিন তখন বেশ ছোট। মা ক্রনিক আলসারের রুগী। কী করে যে দিনের পর দিন লড়াই চালিয়েছি সে আমিই জানি। আজ মায়ের বয়স আরও বেড়েছে, আরও অসুস্থ হয়েছে। মিলির এখনও বিয়ে দেওয়া হয়নি। মা সবসময় সেই চিন্তা করে। আমি মায়ের কাছে আরও 2 বছর সময় চেয়েছি। বলেছি আমি আর ব্রতিন মিলে ব্যবসা দাঁড় করিয়ে মিলিকে ভালোভাবে পাত্রস্থ করব। নিজেকে নিয়ে আমি বেশ ভাবি। বয়স 30 পেরিয়ে গেল। একজন সুপুরুষ যুবকের জীবনে যেসব সুন্দর সুন্দর ঘটনা ঘটে তার কিছুই আমার কপালে জুটল না। বন্ধুবান্ধবের মুখে কত রোম্যান্টিক অ্যাডভেঞ্চারের গল্প শুনে রাতে কত উল্টাপাল্টা কল্পনা করি। বর্ষাকে আদরও করি স্বপ্নে। মাধুরী দীক্ষিত কিংবা জুলিয়া রবার্টস আমার ভালোবাসার ছায়াযুদ্ধ থেকে বাদ যায় না। আমার মধ্যে যে একটা প্রেমিক মন আছে সেটা এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। হয়তো সেই জন্য এই মোবাইল ফোনের মেসেজটা আমার মনে দাগ কাটল। তারপর ভাবলাম এ আবার সেই পার্টি লাইন বা টেলিফ্রেন্ডের মতো নয় তো, যত ভালোবাসা শুধু টেলিফোনে। সেও তো আরেক রকম ছায়াযুদ্ধ। না, ওসব টেলিফোন নয়। আসল ব্যাপারটা আমার একবার চেখে দেখতে ইচ্ছে করছে। তাহলে ওই নম্বরের পর একটা ফোন করে দেখলে কেমন হয়? আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে বারবার ভুল হয়ে যেতে লাগলো। যতই ছুটির সময়ের কাছে এগিয়ে আসতে লাগলো ততই ভেতরে ভেতরে চঞ্চল হয়ে উঠলাম। 5:30 নাগাদ টেবিল ছেড়ে বসার কাছে গেলাম। ও এক মনে কম্পিউটারে কাজ করছিল। অস্কার নমিনিরা কেউ ধারে কাছে নেই, শুধু আমি ছাড়া। ঘাড় বেঁকিয়ে চোখ তুলে আমার দিকে তাকালো। ডান হাতের সুন্দর আঙুলগুলো মাউস আঁকড়ে রয়েছে। বলুন রিতেনদা। কখন বেরোবে অফিস থেকে? হাতের কাজটা কমপ্লিট হলেই বেরোবো, একটু দিদির বাড়ি যেতে হবে। বর্ষার বাড়ি শুনেছি এন্টালির দিকে, আমার আর সূর্য সেন স্ট্রিটে। তবুও অনেক সময় ওর সঙ্গে বাস স্টপ পর্যন্ত যাওয়ার সুযোগ হয়, তবে একা নয়, আরও 2-1 নমিনি সঙ্গে আঠার মতো লেগে থাকে। কোনো দিন মঙ্গল পুরস্কারস্থ বর্ষাকে লিফট দেন। বর্ষার কাছেই শুনেছি মাঝে মাঝেই নাকি উনি বর্ষাকে লাঞ্চ কিংবা ডিনারের প্রস্তাব দিয়ে ছাড়েন না। আমি ওর হাসি দেখছিলাম, আর এদিক ওদিক থেকে 4-5 জোড়া চোখ আমাদের দেখছিল। ওর হাসির ঝিলিক কমলে পরে বললাম, দেখো স্পষ্ট কথা বলাই ভালো, আমি কিন্তু সাধু পুরুষ নই, আমিও একজন অস্কার নমিনি। আপনি দারুণ চোখ করতে পারেন। অস্কার অ্যাওয়ার্ড, অস্কার নমিনি, মাই গুডনেস। হাসির চোটে ওর চোখের কোণে জল এসে গিয়েছিল। বর্ষার কাছে এলে আমার কী যে হয়, মনের সব কথা উজাড় করে বলতে ইচ্ছে করে। মোবাইল ফোনে আসা মেসেজটা ওকে বলতে ইচ্ছে করলো, তাই ভয় পেয়ে নিজের সিটে ফিরে এলাম। আসার পথে লক্ষ্য করলাম প্রকাশ রায়চৌধুরী দূর থেকে আমাকে দেখছে। সেদিন রাতে 8টা নাগাদ মেসেজটা আরেকবার এলো। আমি পাড়ার চায়ের দোকানে বসে 1 কাপ চা সামনে নিয়ে বর্ষার কথা ভাবছিলাম। মন-টন ভীষণ খারাপ। আর তখনই বিপ বিপ শব্দটা হলো। হঠাৎই মাথার মধ্যে কী যে হলো, উচ্ছৃঙ্খল হতে খুব স্বাদ জাগলো। কাছাকাছি একটা ফোন বুথে ঢুকে পড়ে বোতাম টিপলাম। একটু পরই ও প্রান্তে একজন মহিলার মিষ্টি গলা পেলাম। হ্যালো, আপনারা আমার মোবাইল ফোনে একটু আগে একটা মেসেজ পাঠিয়েছেন। সকালেও মেসেজটা একবার পেয়েছিলাম। আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি বলবেন। নাম্বার বললাম। কিছুক্ষণ পর ভদ্রমহিলা বললেন, আপনি মিস্টার রিতেন মিত্র? হ্যাঁ। আপনারা মানে আমার নাম রিল্যাক্স মিস্টার মিত্র, আপনি ফর নাথিং নার্ভাস হচ্ছেন। আমাদের বিজনেসের ক্যাপিটালই হলো সিক্রেসি আর প্রাইভেসি। আপনি কাল সন্ধ্যে 7টায় আমাদের অফিসে চলে আসুন। আমাদের এনরোলমেন্ট ফি 200 টাকা, আর তারপর সার্ভিস অনুযায়ী চার্জ। ঠিক 7টায় আসবেন কিন্তু। এরপর তিনি পার্ক সার্কাস অঞ্চলের একটি ঠিকানা বললেন। কিভাবে সেখানে পৌঁছতে হবে সেটা পাখি পড়া করে বুঝিয়ে দিলেন। ঘাবড়াবার কোনো কারণ নেই, এখানে এলে আপনার ভালো লাগবে। তবে মনে রাখবেন, 3 তলার ফ্ল্যাটের দরজায় নেম প্লেটে লেখা আছে মিস্টার পি দত্তগুপ্ত, ক্লিয়ারিং এজেন্ট। ওখানে লোক থাকবে, তাকে 200 টাকা দিয়ে দেবেন ক্যাশ। তারপর আমরা আপনাকে খুশি করার জন্য যা যা করা দরকার করব। গুড নাইট। কেমন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেলাম আমি। মনে মনে বেশ কৌতূহল হচ্ছিল। 200 টাকা খুব একটা বেশি নয়। তারপর কত, 300, 500, 1000। একবার, মাত্র একটি বার ব্যাপারটা চোখে দেখতে ক্ষতি কি? মা, মিলি, ব্রতিন, বর্ষা কেউ কিছুই টের পাবে না। সুতরাং পরদিন কাটায় কাটায় সন্ধ্যা 7টায় দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়ে হাজির হলাম। পালিশ করা বিশাল কাঠের দরজা, তাতে ম্যাজিক আই লাগানো। দরজার ডান দিকের ফ্রেমে কলিং বেলের বোতাম। নেমপ্লেটের লেখাটা আর একবার পরে নিয়ে কলিং বেলের বোতাম টিপলাম।
দত্তগুপ্তদের ফ্ল্যাট বাড়িটা বেশ পুরনো ধাঁচের। এক একটা তালার হাইট প্রায় 15-16 ফুট হবে। বাড়ির বাইরের চেহারাটা জব চার্নক হলেও ভেতরেরটা ঋত্বিক রোশন। বাড়িতে ঢুকেই প্রথম যে ব্যাপারটা আমার নজর কেড়েছে সেটা নির্জনতা। সিঁড়ি আর অলিন্দ দেখে মনে হয় না কেউ এখানে থাকে। শব্দ করে দরজা খুলে গেল। দরজা খুলতেই পারফিউমের উগ্র গন্ধ আমাকে স্বাগত জানালো। দারুণ সাজগোজ করা একজন মহিলা ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। ফর্সা গোলগাল চেহারা, কোকড়ানো চুল। বয়সটা এমন জায়গায় চলে গেছে যে মেকআপের কথা আর শুনছে না। মহিলা বড় বড় শ্বাস ফেলছেন। ওর ভারী বুক ওঠানামা করছিল। রুমাল বের করে ঘাম মুছে নিয়ে আমি বললাম, আমার নাম মিত্র। 7টায় আমার আসার কথা ছিল। আসুন, ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকতেই মহিলা দরজাটা আবার বন্ধ করে দিলেন। সামনের ঘরটা রিসিপশন কিউবিকেলের ঢঙে সাজানো। ডান দিকের কোণে একটা সদৃশ্য টুল রাখা আছে, একটা চীনেমাটির ফুলদানি, তাতে রং বেরঙের ফুলের তোড়া বসানো। সোফার ঠিক ওপরের দেয়ালে টাঙানো একটা রঙিন ছবি। ছবিতে কয়েকটি মেয়ে লোভনীয় ঢঙে দাঁড়িয়ে। ওদের শরীরের ওপরে লেবেল ছাটার মতো করে একটা ইংরেজি ক্যাপশন লেখা, সে হ্যালো টু এভরিবডি। তার পাশে একটা ক্যালেন্ডার, একটা ফুটফুটে বাচ্চার ছবি ঝুলছে। অন্যায় খেলার ছিটে ফোটাও নেই কোথাও। ভদ্রমহিলা কেমন যেন এলোমেলো ব্যস্ততা দেখাচ্ছিলেন। নার্ভাসভাবে বারবার শাড়ি ঠিক করছিলেন। আমার 200 টাকা দেওয়ার কথা ছিল। কাপা হাতে টাকাটা নিয়ে রিসিপশন কাউন্টারের একটা ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন তিনি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি একটু বসুন, আমি মিস্টার দত্তগুপ্তকে খবর দিচ্ছি। আপনি বসুন, উনি এখনই আসছেন। আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। কথাটা বলেই মহিলা ফ্ল্যাটের সদর দরজা খুলে ব্যস্ত পায়ে চলে গেলেন। আমি অপেক্ষা করার জন্য তৈরি হয়ে টেনশন কাটাতে একটা সিগারেট ধরালাম। প্রায় মিনিট 15 কেটে যাওয়ার পর আমার ধৈর্যে টান পড়ল। দত্তগুপ্তের হলো কি? সিগারেট কখন শেষ হয়ে গেছে? ঘড়ির কাঁটা 7:30টার ঘরে পৌঁছে গেছে। না, এবার একটু খোঁজ করা দরকার। সোফা ছেড়ে উঠে পড়লাম। দরজায় চাপ দিতেই পাল্লা খুলে গেল। সামনেই খানিকটা ফাঁকা জায়গা। পুরোনো আমলে বারান্দা ছিল, এখন ডাইনিং স্পেস। চুরুটের হালকা গন্ধ নাকে আসছিল। মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খাচ্ছেন? আর হঠাৎ করে ফোন বাজতে শুরু করলো। ভীষণভাবে চমকে উঠলাম, যেন চুরি করতে এসে ধরা পড়ে গেছি। তারপরে বুঝলাম পকেটে আমার সেলফোন বাজছে। ফোনটা পকেট থেকে বের করে অফ করে দিলাম। সুরেলা বাজনা থেমে যেতেই ফ্ল্যাটটা আগের চেয়ে দ্বিগুণ নিস্তব্ধ মনে হলো। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে দৃশ্যটা স্পষ্ট দেখতে পেলাম আমি। যে ঘরটায় আলো জ্বলছিল সেই ঘরটাতে, এবং রাজধানী এক্সপ্রেস যেন দুরন্ত গতিতে ছুটে এসে আমার হৃৎপিণ্ডে ধাক্কা মারল। বুকের ভেতর ধুকপুকুনি থমকে গেল কয়েক লহমার জন্যে। তারপরেই তারা খাওয়া কাঠবেড়ালির মতো ছুটতে শুরু করল। ঘরের ধবধবে বিছানায় চিৎপাত হয়ে পড়ে আছে শার্ট প্যান্ট পরা একজন মানুষ। তার হাত পা অস্বাভাবিক ভঙ্গিতে এদিক ওদিক ছড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কারণ মুখের ওপর একটা বালিশ চাপা দেয়া রয়েছে। কৌতূহল আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ইনি কি মিস্টার পি দত্তগুপ্ত? ঘরের সর্বত্র বিলাসিতার সিলমোহর। ঘরের এক কোণে বিদেশি রঙিন টিভিতে বিবিসির খবর চলছে, কিন্তু ভলিউম কমানো থাকায় কোনো শব্দ হচ্ছে না। আর হলেও বিছানায় বিচিত্র ঢঙে শুয়ে থাকা ভদ্রলোকের কানে সে আওয়াজ নিশ্চয়ই ঢুকত না। বালিশটা একটানে সরাতেই দত্তগুপ্তকে, কিংবা বলা ভালো দত্তগুপ্তের পাস্ট টেন্সকে দেখা গেল। ওর ধ্বংস হয়ে যাওয়া মুখটা আসলে কেমন ছিল সেটা বুঝতে হলে প্রত্নতত্ত্ববিদের প্রয়োজন। ওর মাথার নিচের বালিশটা লাল, কখনো যেটা সাদা ছিল সেটা বেশ কষ্ট করে বুঝতে হয়। হাতুড়ে অভিজ্ঞতা দিয়ে আমি দত্তগুপ্তের পালস দেখার চেষ্টা করলাম। অল কোয়ার্টের অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তবে শরীরটা এখনও গরম আছে, মানে যেই ওকে খুন করে থাকুক ব্যাপারটা খুব বেশি আগে হয়নি। কিন্তু কে খুন করলো ওকে? ওই মহিলা নয় তো? কিন্তু মেয়েরা কি এরকম নৃশংসভাবে রিভলভার ব্যবহার করে? আমি যখন এই ফ্ল্যাটে আসি তখন দত্তগুপ্ত নিশ্চয়ই ওপারে চলে গেছেন, কারণ যতই মুখে বালিশ চাপা দিয়ে আওয়াজ বন্ধ করার চেষ্টা হোক না কেন, একটা ভোঁতা শব্দ নিশ্চয়ই আমার কানে আসতো। হতে পারে অনেক কিছুই। এখন ওই ভদ্র মহিলার খোঁজ করা দরকার। কোল্ড ড্রিঙ্কস আনার নাম করে উনি গেলেন কোথায়? চম্পট দেননি তো আবার? এই প্রথম কৌতূহলকে ছাপিয়ে ভয় আমার মনে জায়গা করে নিল। ঠান্ডা ঘাম তৈরি হলো বুকে পিঠে। তারপর ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে নামতে লাগলো। একটা নির্জন ফ্ল্যাটে আমি আর একটা ডেড বডি। এখন যদি কেউ আসে তাহলে কি ভাববে?
যদি পুলিশ আসে? প্রায় দৌড়ে রিসেপশনে চলে এলাম। আমাকে চমকে দিয়ে রিসেপশনের টেলিফোনটা বাজতে শুরু করলো। একটা পুরুষ কণ্ঠ, হ্যালো হ্যালো। হঠাৎই আমার মনে হলো আমার নাম, মোবাইল নাম্বার সবাই দত্তগুপ্তদের কাছে রয়েছে। এই খুনের তদন্ত করতে এসে পুলিশ যদি সেসব খুঁজে পায় তাহলে আমাকেই হয়তো মার্ডারার বলে সন্দেহ করবে। তাছাড়া বাড়িতে অফিসে সবাই জেনে যাবে আমি এই ফ্ল্যাটে কেন এসেছিলাম। আমার মনের অবস্থাটা কেউ বুঝতে চাইবে না, শুধু অভিযোগের আঙুল তুলেই চেনা জানা মানুষজন তাদের দায়িত্ব শেষ করবে। চটপট চলে গেলাম রিসিপশন কাউন্টারের ওপারে। এইভাবে পাগলের মতো একের পর এক ডিরেক্টরি মুছে ফেলতে হবে আমার। কম্পিউটার যখন মুছে ফেলার কাজ করছিল সেই সময় আমি সবকটা ড্রয়ার খুলে কাগজপত্র হটকাতে লাগলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ডায়েরি গোছের খাতা পেয়ে গেলাম। তাতে অনেক মেয়ের নাম লেখা, নামের পাশেই লেখা রয়েছে টেলিফোন নম্বর। আরও একটা অদ্ভুত ব্যাপার নজরে পড়ল, প্রতিটি মেয়ের নামের পাশে ব্র্যাকেটে একটি করে নাম লেখা, যেমন শ্রীজাতা সরকার, সিমি, 2437112। লিস্টায় দ্রুত নজর বোলাতে গিয়ে মারাত্মক একটা ধাক্কা খেলাম। বর্ষা দাশগুপ্ত, ব্র্যাকেটে কঙ্কনা। বর্ষার নাম এখানে কেন? ওর ফোন নাম্বার জানি না, তবে নাম পদবি দুটোই হুবহু মিলে যাচ্ছে। ওর সঙ্গে দত্তগুপ্তের কি কোনো যোগাযোগ ছিল? একটা কাগজের টুকরো ওর ফোন নাম্বারটা টুকে নিয়ে সেটা বুক পকেটে রাখলাম। আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও যখন আমার নাম বা ফোন নম্বর পেলাম না, তখন খানিকটা স্বস্তি পেলাম। তাড়াহুড়ো করে কাজ শেষ করে খুব সাবধানে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এলাম। তার আগে আবার যে সকল জায়গায় আমার আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা ছিল রুমাল দিয়ে সেই জায়গাগুলো মুছে দিলাম। তারপর রুমাল দিয়ে হাতলটা ধরে পাল্লা টেনে দিতেই নাইট লাইট ক্লিক শব্দে বন্ধ হয়ে গেল। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। রাস্তায় বেরিয়েই বর্ষাকে একটা ফোন করতে হবে, তখনই বুঝবো দত্তগুপ্তের বর্ষা আমার বর্ষা কিনা। কিন্তু ফ্ল্যাট বাড়িটা থেকে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট ভুল করে বসলাম। মাথা ঠান্ডা থাকলে এই ভুলটা হয়তো হতো না। দোতলার সিঁড়ি দিয়ে যখন একতলায় নামছি তখন একজন মোটাসোটা ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। মাথায় টাক, চর্বি থলথলে মুখ, কোলে ভুঁড়ি, সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে পড়েছেন। ওই দত্তগুপ্তা বাবুর ফ্ল্যাটটা কোতলায় হবে বলতে পারেন? ফোনে দোতলা বললো না সেকেন্ড ফ্লোর বললো? বাংলায় 3 তলা, ইংরেজিতে সেকেন্ড ফ্লোর। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল ফসকে। তারপর ওর জলহস্তির মতো চেহারা আর ঘাম জবজবে মুখ দেখে কেমন যেন মায়া হলো। সাথে যোগ করলাম, কিন্তু ওর ফ্ল্যাটটা তো এখন বন্ধ আছে। বন্ধ? ইয়ে কেসন কোম্পানি এতটা পথ দৌড় করিয়ে? হঠাৎই বুঝলাম ওর সঙ্গে কথা বলে ভুল করে ফেলেছি। কিন্তু এখন তীর হাত থেকে বেরিয়ে গেছে। পুলিশ যদি দত্তগুপ্তের খুনের তদন্ত করতে করতেই ভদ্রলোকের খোঁজ পায় তাহলে আমার খোঁজ শুরু করতে আর দেরি হবে না। মাথা নিচু করে তরতরে পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমার কেমন যেন দম আটকে আসছিল, একটু বাতাসের জন্যে ভীষণ তেষ্টা পাচ্ছিল। পার্ক সার্কাস ময়দানের কাছে ফুটপাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বড় বড় শ্বাস নিলাম। ভেতরের অস্থির ওলটপালট ব্যাপারটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। চুপচাপ দাঁড়িয়ে অলস চোখে গাড়ি, বাস, অটো, ট্রাম আর লোকজন দেখতে লাগলাম। তারপর মন যখন পুরোপুরি শান্ত হলো তখন পকেট থেকে মোবাইল ফোনটা বের করলাম। ফোনের সুইচ অন করে বুক পকেট থেকে বর্ষার ফোন নাম্বার লেখা চিরকুটটা বের করে নিলাম। ওর নাম্বারটা ডায়াল করার আগের মুহূর্ত পর্যন্ত আমি মনে মনে ভগবানকে ডাকছিলাম, দত্তগুপ্তের বর্ষা আর আমার অস্কার পুরস্কার বর্ষা যেন এক না হয়। কিছুক্ষণ রিং হবার পর ও প্রান্ত থেকে ফোন ধরে কেউ হ্যালো বলল, আর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনের পার্ক সার্কাস অঞ্চলটা বনবন করে লাট খেয়ে আবার কোনো রকমে সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করলো, কারণ দুটো বর্ষা এক হয়ে গেছে। ও প্রান্তে বর্ষা হ্যালো হ্যালো বলেই চলছিল। এলোমেলো ভাবনার পর আমি খসখসে গলায় বললাম, রিতেনদা বলছি, তোমার সঙ্গে এক্ষুনি খুব জরুরি দরকার আছে। রিতেনদা, আপনি আমার নাম্বার পেলেন কি করে? ওসব পরে বলবো, এক্ষুনি তোমার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। না না, বরং কাল অফিসে বলবেন। বর্ষা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, 2 বছর ধরে তোমার সঙ্গে একই সেকশনে কাজ করছি। কোনো দিন তোমার ফোন নাম্বার জানতে চেয়েছি, কিন্তু এখন অ্যাবসলিউট ইমার্জেন্সি, আমাদের এক্ষুনি দেখা হওয়া দরকার। ফোনে সব কথা বলা যাবে না। কাল পর্যন্ত ওয়েট করা যায় না? তাহলে অফিসে। পি দত্তগুপ্ত নামে কোনো ক্লিয়ারিং এজেন্টকে চেনো? পার্ক সার্কাসের 3 তলায় ফ্ল্যাট। না তো, চিনতে পারছি না তো। কেন, চেনার কথা। চিনতে পারছো না? আরে যেই দত্তগুপ্ত তোমার নাম রেখেছে কঙ্কনা। দেখো, একটা ভালো খবর আছে,
দত্তগুপ্ত ঘন্টা দেড়েক আগে ওর ফ্ল্যাটের মার্ডার হয়েছেন। কি বলছেন? মার্ডার? হ্যাঁ, ঠিকই বলছি। এবার নিশ্চয়ই তোমার দেখা করতে কোনো অসুবিধা হবে না। মৌলালির মোড়ের কাছাকাছি একটা রেস্তোরাঁয় আমরা চা আর অমলেট নিয়ে মুখোমুখি বসেছি। আমি নিচু গলায় বর্ষাকে সব খুলে বললাম। আমার অন্যায় বন্ধুত্বের আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে ক্ষোভে লজ্জায় গলা জড়িয়ে গেল। আমাকে যেন ক্ষমা করে, এটাই ভাবছিলাম মনে মনে। ক্ষমা করবে কি? বর্ষা তখন ফ্যাকাশে মুখে পাথর হয়ে বসে আছে। অনেকক্ষণ পরও কথা বলল। রিতেনদা, কি হবে এখন? চুপ করে বসে থাকা ছাড়া কোনো পথ নেই। তবে পুলিশ হয়তো 2-4 দিনের মধ্যে তোমাকে ফোন করতে পারে। তখন কি বলবো? পুলিশের প্রশ্নটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, দত্তগুপ্তের ফ্ল্যাটে তোমার নাম আর ফোন নাম্বার পাওয়া গেল কেন? যখন ও মুখ তুলল তখন ওর চোখে জল। বর্ষা ধীরে ধীরে ওর কথা বলে গেল। মাঝে মাঝে নাক টানলো, রুমাল দিয়ে চোখ মুছল। দত্তগুপ্তের ব্যবসা মেয়ে নিয়ে, তবে ওর ব্যবসার অনেকগুলো স্তর আছে। তার একেবারে প্রাথমিক স্তরে রয়েছে টেলিফোনে বন্ধুর মতো সুখ দুঃখের গল্প করা। তারপরের স্তর টেলিফোনের নোংরা রগরগে গল্প। এর পরের ধাপে টেলিফোনে নয়, একেবারে মুখোমুখি গল্প এবং প্রেম, তবে কিছুতেই শরীর ছোঁয়া চলবে না। দত্তগুপ্তের মাসলম্যানরা সেটা নজর রাখত। এরপর আসছে বডি লাইন লেভেল। এর প্রথম লেভেলের এলাকা হলো চুমু থেকে গভীর শৃঙ্গার পর্যন্ত, আর তারপরের ফাইনাল লেভেল হলো ফ্রি স্টাইল। নানা ধরনের ক্লায়েন্টের জন্য দত্তগুপ্তের নানা রকম ব্যবস্থা। দত্তগুপ্তের কাছে বর্ষা প্রথম লেভেলের চাকরি করত। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ওকে নানা ধরনের ক্লায়েন্টের সঙ্গে সুখ দুঃখের গল্প করতে হতো। এর জন্য মাসেও 1,500 টাকা করে পেত। টেলিফোন ওর ছদ্মনাম ছিল কঙ্কনা। টেলিগার্ল হওয়ার চাকরিটা ও পায় ওর এক বান্ধবী মারফত। তখনও আমাদের কোম্পানিতে চাকরি পায়নি। খুব অভাবের সময় এই চাকরিটা ওকে দারুণ সাহায্য করেছে। তাছাড়া দত্তগুপ্ত ওর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি, কখনো কোনো অন্যায় প্রস্তাবও দেননি। এখন চাকরিটা চলে যাওয়াতে ওর একটু অসুবিধাই হবে। রিতেনদা, আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে যা যা বললাম সব অক্ষরে অক্ষরে সত্যি। আমি শুধু টেলিফোনেই গল্প করতাম, তার বেশি কিচ্ছু নয়। তবে অনেক সময় অনেক কিছু দেখতাম, সেসব কাউকে বলা যাবে না। মিস্টার দত্তগুপ্ত এই একটা ব্যাপার বারবার করে ওয়ার্নিং দিয়েছিলেন। ওর অনেক বাজে ধরনের লোকজন চেনা জানা ছিল। কেউ বেয়ারাপনা করলে তাকে ট্রিট করার ব্যবস্থা ওই লোকগুলোই করত। বর্ষা এখনও রুমাল ব্যবহার করেই চলেছে। আজ সকালে আমরা কত দূরে ছিলাম আর এখন কত কাছাকাছি চলে এসেছি। বর্ষার কাছে শুনলাম দত্তগুপ্ত খুব ছোট মাপে ব্যবসা শুরু করে মাত্র 4 বছরেই সেটাকে বিশাল জায়গায় নিয়ে গিয়েছে। এইসব কথা যেন আমাদের দুজনের বাইরে আর কারোর কাছে না যায় রিতেনদা। তুমি মিস্টার দত্তগুপ্তের কাছে কতদিন ধরে এই পার্ট টাইম জবটা করছিলে? অলমোস্ট 2 বছর। তোমাকে স্যালারি পেমেন্ট করতো কে? মিস্টার দত্তগুপ্ত নিজেই। তুমি কোথায় বসে টেলিফোনে গল্প করতে? পার্ক সার্কাসের ওই ফ্ল্যাটে বসেই কথা বলতাম। ওখানে একটা ঘরে 5টা টেলিফোন রাখা আছে। আমরা 5 জন মেয়ে সেখানে বসে একসঙ্গে কাজ করতাম। ওদের নাম জানো? না, সবাই ছদ্মনাম ব্যবহার করত। ওরাও আমাকে কঙ্কনা নামেই চিনত। তোমাদের আসল নাম কে কে জানতো? মিস্টার দত্তগুপ্ত জানতেন, আর জানতেন ওর পিএ মিস রোজি। মিস রোজিকে কেমন দেখতে? বর্ষা মিস রোজির চেহারার মোটামুটি একটা বর্ণনা দিল। সেটা আমার দেখা রিসিপশনের ওই মহিলার সঙ্গে মোটেই মিলল না। তখন আমি রহস্যময়ী সেই মহিলার চেহারা যতটা সম্ভব খুঁটিয়ে বর্ণনা করলাম। তারপর জানতে চাইলাম, এরকম চেহারার কাউকে তুমি ওখানে দেখেছ? না। যে 5 জন টেলিফোনে কথা বলতে তাদের দেখতে কেমন? না, ওদের চেহারার সঙ্গে আপনার ওই ভদ্রমহিলার কোনো মিল নেই। ওই মহিলাকে পেলে অনেক কিছু জানা যেত। কে জানে, হয়তো দত্তগুপ্তকে উনিই শেষ করে দিয়েছেন। কাল আমার দত্তগুপ্তের ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, আমি আর ওখানে যাব না। না, যেও না। তবে মিস রোজিকে একটা ফোন করে বলো যে তোমার শরীর খারাপ। তখন উনি নিশ্চয়ই বলবেন দত্তগুপ্ত মার্ডার হয়েছেন। ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা চালালে তুমি হয়তো অনেক কিছু জানতে পারবে। সেগুলো আমাকে বলো। দুজনে ডিসকাস করে যাই হোক একটা রাস্তা খুঁজে বের করব। আমরা চুপচাপ থাকি না, আমাদের ঝামেলা জড়ানোর কি দরকার? তোমার হয়তো ঝামেলায় না জড়ালেও চলবে, কিন্তু আমি যে অলরেডি ঝামেলায় জড়িয়ে গেছি। ওই মোটা ভদ্রলোক সিঁড়িতে আমাকে দেখেছেন। ফ্ল্যাটের কোথাও না কোথাও হয়তো আমার আঙুলের ছাপ রয়েই গেছে। এখন কি নাম আর মোবাইল নাম্বারও হয়তো কোনো খাতা টাতা বা ডায়েরিতে লেখা আছে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলে 2-5 দিনের মধ্যে আমার কথা জানতে পারবে।
তখন আমাকে নির্ঘাত অ্যারেস্ট করবে। মা ভাই বোনের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না, চাকরিটাও হয়তো খোয়াতে হবে। না বর্ষা, এত সহজে আমি ছেড়ে দিব না। ওই মিস্টিরিয়াস লেডিকে আমি খুঁজে বের করবই। তুমি আমার সঙ্গে থাকতে পারো, নাও থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার ইভেন। দিস ইজ মাই গেম। শুধু শুধু তোমাকে বাড়ি থেকে ডেকে এনে ট্রাবল দিলাম, সরি। বাস স্টপে দাঁড়িয়ে আমরা গ্রীষ্ম অনুভব করছিলাম। গুমোট চটচটে গরম। বর্ষা কিছুক্ষণ চুপ করে রইল, আর চোখে দেখল আমাকে। তারপর অপরাধী গলায় বলল, সরি রিতেনদা, আপনি যা ভালো বোঝেন করুন, আমি পাশে আছি। দিস ইজ আওয়ার গেম। ওর কথাটা শোনা মাত্র এত আনন্দ হলো যে সম্পর্ক অন্যরকম হলে আর পরিবেশ অন্যরকম হলে ওকে একেবারে চাপটে ধরে থাক আর চিন্তাই করতে পারছি না। বর্ষা আমাকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি দিল, আর আমার মোবাইল নাম্বারটাও টুকে নিল। বাড়ি ফেরার পথে মায়ের ফোন পেলাম। আমার ফিরতে দেরি হচ্ছে দেখে দুশ্চিন্তায় ফোন করেছে। পরদিন খবরের কাগজে ৩ নম্বর পৃষ্ঠায় ছোট্ট করে খবরটা ছাপা হলো। দত্তগুপ্তের পুরো নাম পিনাকি দত্তগুপ্ত, বয়স 52। ওর বেআইনি ব্যবসা মাপে বেশ বড়। পুলিশের ধারণা বখরার ব্যাপার নিয়ে গোলমাল হওয়ায় অপরাধ জগতের কেউ ওকে খুন করেছে। মুখে বালিশ চাপা দিয়ে গুলি করার কারণ খুনি গুলির আওয়াজ চাপা দিতে চেষ্টা করেছে। এখনও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমার কথা পুলিশ এখনও জানতে পারেনি। কিন্তু কি করে ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যায়? দত্তগুপ্তের ফ্ল্যাট বাড়ির কাছে গিয়ে আমি কি তাহলে নজর রাখব, যদি ওই মহিলাকে হঠাৎ করে দেখতে পেয়ে যাই? নাকি বর্ষা যেমন বলেছে ঝামেলায় না জড়িয়ে চুপচাপ থাকব? সিগারেটের পর সিগারেট পুড়তে লাগলো। আচমকা এরকম বিপদে জড়িয়ে পড়ে নিজেকে বেশ অসহায় লাগছিল। তবে এও মনে হচ্ছিল এরকম ঝামেলায় না জড়ালেও বর্ষাকে এতটা কাছাকাছি পেতাম না। এই কাছাকাছির আলাদা কোনো মানে আছে কিনা একমাত্র ভবিষ্যতে এর উত্তর দিতে পারে। অফিসে গিয়ে যান্ত্রিকভাবে কাজে বসে পড়লাম। বর্ষা ওর সিটে বসে কাজ করতে করতে বারবারই আমার দিকে দেখছিল। টিফিনের সময় ও আমার কাছে এলো। কাগজে নিউজটা দেখেছেন রিতেনদা? দেখেছি। বোধহয় আজ সন্ধ্যাবেলার খাস খবরে দেখাবে। আজ মিস্টার দত্তগুপ্তের ওখানে ফোন করতে আমার ভয় করছে। ভয়ের কি আছে? তুমি তো জাস্ট একটা ফোন করছো। সেরকম হলে ঝপ করে লাইন কেটে দেবে, আর ফোনটা করবে কোনো এসটিডি বুথ থেকে। ওকে বললাম সেরকম জরুরি কোনো খবর থাকলে আমাকে মোবাইল ফোন করে জানাতে। এমন সময় মংপু চলে এলেন আমাদের কাছে। বর্ষা, আই ওয়ান্ট ইউ, কাম টু মাই রুম। চেন্নাইয়ের প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাশন আছে। বর্ষা আমার দিকে একটা অসহায় চাউনি ছুঁড়ে দিয়ে মংপুর সঙ্গে ওর কাচের কিউবিকেলের দিকে চলে গেল। পুরো কায়স্থর বর্ষা আই ওয়ান্ট ইউ কথাটা অনেকক্ষণ ধরে বেসুরোভাবে আমার কানে বাজতে লাগলো। বর্ষার সঙ্গে এর বেশি আর কথা বলার সুযোগ পাইনি। বেশ আনমনাভাবে অফিস থেকেই বাড়িতে ফিরলাম। সন্ধ্যাটা আমার টিভি দেখে কাটছিল। সমানে চায়ের কাপ, আঙুলের ফাঁকে সিগারেট, আর চোখে টিভির রঙিন পর্দায় কখন ফোন করবে বর্ষা। হঠাৎই কেউ যেন চাবুকের বাড়ি মারল আমার পিঠে। এ কি দেখছি আমি? টিভির পর্দায় সেই মুখ, সেই মহিলা। দত্তগুপ্তের ফ্ল্যাটে আমাকে বুদ্ধু বানিয়ে কেটে পড়েছিল। একটা ট্যালকম পাউডারের বিজ্ঞাপন দেখাচ্ছিল, ড্রিম ট্যালকম পাউডার, লাগালে আপনার কোনো রকম অসুখ বিসুখ হবে না। এরকম একটা স্বপ্নের পাউডারের বিজ্ঞাপনে সেই রহস্যময় মহিলা অভিনয় করছে। ভদ্র মহিলার পোশাক আশাক ও মেকআপ অন্যরকম হলে ওকে চিনে নিতে আমার একটু অসুবিধা হলো না। কিন্তু কি করে ওকে ধরা যায়? ভদ্রমহিলার হদিশ পাওয়ার পর কোথায় আমার টেনশন কমবে তা নয়, উল্টো টেনশন যেন বেড়ে গেল। একটার পর একটা সিগারেট ধরিয়ে চললাম, আর বর্ষার ফোনের জন্য অপেক্ষা করতে লাগলাম। মোবাইল ফোনে জিঙ্গল বেলের সুর বেজে উঠতেই ফোন তুলে নিলাম আমি। হ্যালো রিতেনদা, বর্ষা বলছি। বলো, কি খবর? মিস রোজিকে ফোন করেছিলাম। বডি পোস্টমর্টেমে পাঠিয়ে পুলিশ ফ্ল্যাটটা সিল করে দিয়েছে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে, ফলে ওই ফ্ল্যাটে যাওয়ার কোনো মানে হয় না। মিস রোজি ওর রেসিডেন্সের ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন মাঝে মাঝে ওকে ফোন করে খবর নিতে। গুড। এদিকে আমার কাছে তো দারুণ খবর আছে। কি খবর? সেই মিস্টিরিয়াস লেডিকে পেয়ে গিয়েছি। বর্ষাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। ও জানতে চাইল এবার কি করবেন? কাল ওই পাউডারের কোম্পানি দিয়ে শুরু করব।
তারপর কপাল যদি গোপালপুরে নিয়ে যায় তাও যাব। তাই এখন 2-4 দিন অফিস যাওয়াটা আমার আনসার্টিন। আমি ফোন করে মংপুকে বলে দেব, তুমি হায়নার নেকড়ের পালের মধ্যে সাবধানে থেকো। এসব ঠাট্টা এখন আর ভালো লাগছে না রিতেনদা। আমি কাল আপনার সঙ্গে যাব। না, এখন নয়, সময় হলে আমি বলবো। তুমি বরং টাইম পেলে ড্রিম ট্যালকের অ্যাডটা দেখো, ঠিক আছে? ওকে। ড্রিম টেলকম তৈরি করে ভারত কসমেটিক্স লিমিটেড। কয়েকটা বড় সড়ো স্টেশনারি দোকানে ঘোরাঘুরি করে পাউডারের কৌটোর গায়ে লেখা কোম্পানির ঠিকানা জোগাড় করে বিসিএল এর অফিসে পৌঁছতে খুব একটা কষ্ট হলো না। আজ সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ, তাই গরমের দাপট কম। তবু বর্ষা এলে ভালো লাগতো। 2 বর্ষার কথাই বলছি। একে ওকে জিজ্ঞেস করে যখন ভারত কসমেটিক্স লিমিটেডে পৌঁছালাম তখন বেলা প্রায় 2টো। চিতপুরের এক ঘিঞ্জি রাস্তার একটা বাড়ির দোতলায় ওদের অফিস। নাকে রুমাল চাপা দিয়ে দোতলার সিঁড়ি বেয়ে উঠলাম। সিঁড়ির যা ছিঁড়ি তাতে মনে হচ্ছিল তেনজিং নোরগে বোধহয় এই সিঁড়িতেই ট্রেকিংয়ের হাতে খড়ি দিয়েছিলেন। বিসিএল এর অফিসের বাইরে প্লাস্টিকের ছোট্ট সাইনবোর্ড। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। সামনের টেবিলে বসা পাকা চুলের ভদ্রলোক একটা লেজার থেকে মুখ তুলে তাকালেন। তার চোয়াল নড়ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ট্রাইব সিরিয়ালে বোধহয় এই মুখ আমি দেখেছি। এই মুখ দেখে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে ডারউইন সাহেব ঠিকই বলেছিলেন, বানর থেকে মানুষ। যার গাছে থাকার কথা সে একটা চেয়ারে বসে আছে। অবশ্য যার আর গাছ দুটোই বেসিক্যালি কাঠ। কে চাই, পাউডার, সাবান নাকি ক্রিম? আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অফিসে আর কেউ নেই। সুতরাং যা বলার এই বৃদ্ধ মানুষটিকে বলা যাক। আপনারা সিসিসিএন চ্যানেল একটা বিজ্ঞাপন দিয়েছেন। ওই অ্যাডভার্টাইজ অ্যাকশন হয়েছে তাহলে? না, মানে আমার একটা কসমেটিক্স কোম্পানি আছে। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। ঘোলাটে চোখে সন্দেহ দেখা দিল। কি তৈরি করা হয়? আমরা অনেক প্রোডাক্ট সাবকন্ট্রাক্টে তৈরি করি, লেবেল আমাদের থাকে। না, মানে ওই আমরা এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ঘামাচির পাউডার তৈরি করছি। ঘামাচির পাউডার? আগে হ্যাঁ, জাপানের সুখামাচি কর্পোরেশনের সঙ্গে আমরা টেকনিক্যাল কোলাবোরেশন করছি। তাহলে তো ফরেন গুডস। বাহ, বেশ ভালো ব্যাপার, দারুণ দারুণ। ওই অ্যাডভার্টাইজে এই টাইপের অ্যাকশন পাবো ভাবিনি। আমার টোটাল প্রোডাকশন আপনাদের হাতে আমি তুলে দেব, কথা দিলাম। তবে তার আগে একটা ছোট্ট খবর চাই। আপনাদের ওই দারুণ অ্যাডটা কোন এজেন্সিকে দিয়ে করিয়েছেন? আমি ওদের দিয়ে কয়েকটা অ্যাড করাতে চাই, তাতে আমাদের নামও দেব। আরে বসুন বসুন। অনেকক্ষণ খোঁজাখুঁজি এবং চোয়াল নাড়ার পর এজেন্সির নাম ঠিকানা আমাকে দিলেন। গলার স্বর যথাসম্ভব মিষ্টি করার চেষ্টা করে অনেক বড় বড় লাভের লোভ দেখালেন আমাকে। ওর কথার চেয়ে গলার স্বর আমাকে বেশি আগ্রহী করে তুলছিল। কারণ কাক যখন কোকিলের গলায় কথা বলার চেষ্টা করে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটা জানার কৌতূহল আমার বহুদিনের। কাজ শেষ করে পুরানো বাড়ির আড়াল থেকে বেরিয়ে দেখি রাগী সূর্যকে সামনে দাঁড় করিয়ে দিয়ে মেঘ কখন যেন পিঠ টান দিয়েছে। স্পেকট্রাম অ্যাডের অফিসটা বিসিএল এর ঠিক উল্টো। ইন্ডিয়ান মিরার স্ট্রিটে ওদের ছোট্ট অফিস। কাঁচ আর প্লাস্টিক দিয়ে দারুণ মড স্টাইলে সাজানো। রিসিপশন কাউন্টারে বসে আছেন ফর্সা স্লিম একটি অল্প বয়সী মেয়ে। পরনে হলুদ চুড়িদার। ওর কপালে চুলের ঝালর নেমে এসেছে। তার নিচেই টানা টানা চোখ। মুখে একটা এসো এসো ভাব। এসি থাকায় ভীষণ আরাম লাগছিল। আমেজে চোখ বুজে আসতে চেয়েছিল, কিন্তু এখন চোখ বুঝলে চলবে না, চোখ খোলা রাখতে হবে। রিসিপশনের মেয়েটিকে আমার ছদ্ম পরিচয় জানিয়ে বললাম যে আমি একটা টিভি অ্যাড দিতে চাই, আর তাতে মডেল হিসেবে ভারত কসমেটিক্স লিমিটেডের ড্রিম টেলকম পাউডারের অ্যাডের মেয়েটিকে চাই। রিসিপশনের মেয়েটি বোধহয় চাকা লাগানো চেয়ারে বসেছিল, কারণ আমার কথা শোনা মাত্রই কাউন্টারের এক পাশে বসানো কম্পিউটারের কাছে প্রায় ভেসে চলে গেল। কিছুক্ষণ ব্যস্তভাবে কিবোর্ডে নাড়চাড় করে আমাকে বলল, আপনি ভেতরের ঘরে যান, সেখানে মিস্টার করের সঙ্গে কথা বলুন, ভারত কসমেটিক্স লিমিটেডের নাম বলবেন। কম্পিউটারে দেখলাম ওদের অ্যাডটা মিস্টার কর ডিল করেছিলেন। আমি ধন্যবাদ জানিয়ে ভেতরের ঘরের দিকে রওনা হতে যাব, ঠিক তখনই আমার মোবাইল ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে বললাম, কথা বললাম। ব্যবসার ফোন। ওরা জানে না ব্যবসা এখন আমার মাথায় উঠেছে। ফোনে কথা বলা শেষ করে ভেতরের ঘরে ঢুকলাম। ঘরটা ছোট কিন্তু চমৎকার। প্রয়োজনের বাইরে বাড়তি কোনো আসবাবপত্র নেই। ধোপদুরস্ত পোশাকে ফিটফাট 3 জন কর্মী, 1 জন মহিলা 2 জন পুরুষ। 3টে টেবিলে বসে মনোযোগ দিয়ে কাজ করছিলেন।
আমি ওদের একজনের কাছে গিয়ে দাঁড়ালাম। এক ভদ্রলোক কাজের ঝোঁক সামান্য কমিয়ে কয়েকটা কাগজের গোছা একপাশে সরিয়ে রেখেই প্রথম আমার দিকে তাকালেন। বলুন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি মিস্টার করের সঙ্গে কথা বলতে চাই। মুখে সুন্দর পেশাদারি হাসি ফুটিয়ে ভদ্রলোক বললেন, আমি সঞ্জিত কর, বলুন কি হেল্প করতে পারি? ভারত কসমেটিক্স লিমিটেডের ড্রিম টেলকমের অ্যাডটা আপনারা করেছেন। রিসিপশনের ম্যাডাম এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে বললেন। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার একটা ছোট কোম্পানি আছে মিস্টার কর, তবে একটা টিভি অ্যাড দিতে চাই, আর তাতে মডেল হিসেবে একজনকে আমার পছন্দ, তাকে চাই। তার মানে ভারত কসমেটিক্সের ওই ড্রিম টেলকের মডেলকেই চাই? ওকে, নো প্রবলেম। আমার বুক ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আমার তদন্ত তাহলে ঠিক পথে এগোচ্ছে। কর গুনগুন করে গানের সুর ভাসতে ভাসতে বাঁ দিকে ঘাড় ঘোরালেন। ওর টেবিলের পাশে একটা সুন্দর কাঠের র্যাক ছিল। আসুন, প্রজেকশন রুমে একবার ক্যাসেটটা চালিয়ে দেখে নিই। কর আমাকে একটা অ্যান্টি রুমে নিয়ে গেলেন। সেখানে ভিসিআর, টিভি, প্রজেক্টর সব তৈরি। টিভির পর্দায় নানান বিজ্ঞাপনের মেলা শুরু হয়ে গেল। একটু পরেই দেখতে পেলাম ওকে, সেই বিজ্ঞাপন, সেই মুখ, সেই হাসি। এই ভদ্রমহিলা, এই মডেল, ওর নাম কি? শর্মিলা বোস। গারপাড়ে থাকেন, আমরা শর্মিলাদি বলি। আমার দিকে খানিকটা অবাক চোখে তাকিয়ে শান্ত গলায় কথাগুলো বললেন কর। ওর ডিটেল অ্যাড্রেসটা আমাকে দিতে পারবেন? কেন বলুন তো? না মানে আমার ওই অ্যাডটা নিয়ে একটু ডিসকাস করতাম। যাহা ডিসকাস করার আমাদের সঙ্গে করতে পারেন। মডেলদের সঙ্গে ক্লায়েন্টদের জেনারেলি কথা বলতে দেওয়া হয় না, তাতে কাজের প্রবলেম হয়। ওর সঙ্গে একবার দেখা করা যেতে পারে, জাস্ট একবার। অনেকক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? কিছু মাইন্ড করবেন না। ওর সঙ্গে একসময় আমার মানে একটা পরিচয় ছিল। একবার দেখা হলে খুব ভালো হয়। কর আমার মুখের দিকে অনেকক্ষণ ভালো করে দেখলেন। তারপর ঠোঁটের কোণে হেসে ভিসিআর থেকে ক্যাসেটটা বের করে নিয়ে ভিসিআর, টিভি সব অফ করে দিলেন। আমি ওর উত্তরের অপেক্ষা করছিলাম। আপন মনেই হাসলেন কর। বিড়বিড় করে নিজেই নিজেকে হয়তো বললেন, বাহ, এই বয়সেও শর্মিলার দিকে ইয়াং বয়ফ্রেন্ড সামাল দিতে হচ্ছে। তারপর আমাকে ইশারা করে অ্যান্টি রুমের বাইরে আসতে বললেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে মন্তব্য করলেন, শর্মিলাদি আমাদের অফিসে প্রায়ই আসেন নতুন কাজের খোঁজ নিতে। আজও হয়তো আসবেন, সময় হয়ে গেছে। আপনার ওই অ্যাড ফ্যাটের ব্যাপারটা তাহলে বোগাস, শুধু শুধু আমার টাইম নষ্ট করলেন। নিজের মান বাঁচাতে বললাম, না, সত্যিই একটা অ্যাড আমি তৈরি করতে চাই। ইচ্ছে হলে অ্যাডভান্স নিতে পারেন, তবে বড় অ্যাড নয়, 10 সেকেন্ডের কুইকি। ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন, শর্মিলাদি হয়তো এসে যাবেন। কি কুক্ষণে যে কৌতূহলের তাড়নায় দত্তগুপ্তার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছিলাম। এখন এই ঘোলা জলের ঘূর্ণি থেকে কি করে উদ্ধার পাবো কে জানে। একটা সিগারেট ধরাতে যেতে রিসিপশনের মেয়েটি বলল, এক্সকিউজ মি স্যার, থ্যাংক ইউ ফর নট স্মোকিং। সিগারেট আবার প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম। চোখ তন্দ্রায় জড়িয়ে আসতে চাইছে। অফিসের দরজা ঠেলে যখনই কেউ ঢুকছে তখনই আমি চোখ থেকে ঘুম দাঁড়িয়ে তাকাচ্ছি। না, এ শর্মিলা বোস নয়। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে উঠে পড়তে হলো। 3.5 ঘন্টা মতো অপেক্ষা করেও শর্মিলা বোসের দেখা পেলাম না। তখন সোফা ছেড়ে উঠে পড়লাম। সঞ্জিত করের কাছে গিয়ে কিন্তু ভাব নিয়ে দাঁড়ালাম। কি আর করবেন, দরকার মনে হলে কাল একবার আসুন। আচ্ছা, ওর অ্যাড্রেসটা আমাকে দেয়া যায় না, কিংবা ফোন নাম্বার? ট্রেড সিক্রেট। ওর সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি। ইচ্ছে হলে আপনি কাল আরেকবার আসতে পারেন, চান্স নিতে পারেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। নাও ক্যান ইউ ফিনিশ দিস ডায়ালগ? সুতরাং স্পেকট্রাম অ্যাডের অফিস থেকে বেরিয়ে এলাম। আসার সময় রিসিপশনের মেয়েটিকে বলে এলাম যে আমি আবার কাল আসব। হতাশ মন নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলাম তখনও জানি না আর এক বিপদ সেখানে আমার জন্য অপেক্ষা করছে। দরজার কড়া নাড়তেই মিলি দরজা খুলে দিল। মিলি খুব ফর্সা, কিন্তু পরন্ত বিকেলের ম্লান আলোয় ওকে ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছিল। মিলি ফিসফিস করে বলল, দাদা, থানা থেকে পুলিশ এসেছে, তোর জন্য অপেক্ষা করছে। পুলিশ? হ্যাঁ, প্রায় 1 ঘন্টার ওপর ওরা বসে আছে। কি ব্যাপার দাদা, পুলিশ তোর খোঁজ করছেন কেন? মা ভীষণ ভয় পেয়ে গেছে, কাঁদছে। বাইরের ঘরটাতে ওরা দুজন বসেছিল। সামনের টেবিলে 2টো খালি চায়ের কাপ আর প্লেট।
ওদের একজন গাট্টা গোট্টা পরনে ইউনিফর্ম, আর একজন শিরিঙ্গে চেহারার, গায়ে সাদা পোশাক, গালে কপালে অসংখ্য ভাঁজ। আমি ঘরে ঢুকে ওদের আলতো নমস্কার জানিয়ে বললাম, আমার নাম রিতেন মিত্র। বসুন, আপনার জন্য এতক্ষণ ওয়েট করছি। মিলি আমার পাশ দিয়ে বাড়ির ভেতর দিকে চলে গেল। ও চলে যাওয়ার সময় দরজার পর্দাটা কেঁপে গেল। আমি ইন্সপেক্টর সেন, মুচিপাড়া থানায় আছি। তারপর সঙ্গীর দিকে ঘুরে তাকিয়ে বললেন, আর ইনি করেয়া থানার অফিসার দ্বিজেন বিশ্বাস। আপনার মোবাইল নাম্বার 9830043281। হ্যাঁ। আপনি গণেশ অ্যাভিনিউর সফট কর্পোরেশনের প্রোগ্রামারের চাকরি করেন? হ্যাঁ। ওরা বাড়ির কাজ বেশ গুছিয়ে শেষ করে তারপর পরীক্ষা নিতে এসেছে দেখছি, কিন্তু আমার মোবাইল নাম্বার ওরা কি করে পেল? অফিসের হদিশ, বাড়ির ঠিকানা, তাহলে কি কম্পিউটার ছাড়া অন্য কোথাও আমার মোবাইল নাম্বার আর নাম টার্পের হার্ড কপি ছিল নাকি? পিনাকি দত্তকে আপনি চিনতেন? না, এই প্রথম নাম শুনছি। পার্ক সার্কাস ওর ফ্ল্যাটে আপনি কখনো যাননি? যার নাম কখনো শুনিনি তার ফ্ল্যাটে যাওয়ার প্রশ্ন ওঠে কি করে? সত্যি আপনি মিস্টার দত্তগুপ্তকে চেনেন না? ওর ফ্ল্যাটে কখনো যাননি? কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, উত্তরটাও। কেন, ওকে আমার চেনার কথা? চেনার তো কথা, নইলে মিস্টার দত্তগুপ্তের ফোন থেকে আপনার মোবাইলে ফোনে মেসেজ আসবে কেন? আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? পিনাকি দত্তগুপ্তকে নিয়ে এত কোশ্চেন করছেন কেন? পিনাকি দত্তগুপ্ত ওর ফ্ল্যাটে মার্ডার হয়েছেন। কেসটা আমরা ইনভেস্টিগেট করছি। দত্তগুপ্ত একটা টেলিফোন মধুচক্র চালাতেন, তবে আমাদের কাছে খবর আছে ব্যাপারটা এত ইনোসেন্ট ছিল না। ওর রোডিং বিজনেস ছিল, ক্লায়েন্টের লিস্ট ছিল কয়েক মাইল লম্বা, আর সেই লিস্টে আমরা আপনার নাম পেয়েছি। ওদের ভদ্রলোকের মতো সাফাই দেওয়া দরকার, তাই একটা লম্বা শ্বাস ফেলে মাথা নিচু করে দত্তগুপ্তের কোম্পানির মেসেজ পাঠানোর কথা বললাম। তারপর এও বললাম যে আমি ওদের এখানে কখনো ফোনও করিনি, যাইও নি। দেখুন, বিশ্বাস করুন, আমার মাথার উপরে অনেক ফ্যামিলি বার্ডেন, ইনকামও তেমন নয়। ওসব বিলাসিতা আমাদের মতো লোকের কাছে স্বপ্ন, অনেস্টলি বলছি। অফিসার দুজন কয়েক লহমা আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর ইন্সপেক্টর সেন বললেন, ওকে মিস্টার মিত্র, আজ আমরা উঠি। আপনি আমাদের না জানিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। উই হোপ ইউ আর টেলিং দ্য ট্রুথ। আমি চোয়াল শক্ত করে বললাম, কোনো ভয় নেই। পরদিন আবার গেলাম স্পেকট্রাম অ্যাডের অফিসে। গতকালের হলুদ চুড়িদার মেয়েটি আজ গোলাপি চুড়িদার পরেছে। সোফায় বসে আমি মেয়েটিকে শর্মিলা বোসের কথা জিজ্ঞাসা করলাম। উত্তরে মেয়েটি বলল যে শর্মিলা বোস এখনও আসেননি, তবে ওর আসার সময় এখনও পেরিয়ে যায়নি, আমি চাইলে অপেক্ষা করতে পারি। কি একটা কাজে সঞ্জিত কর অফিসের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। রিসিপশনের মেয়েটির সঙ্গে কথা বলে আবার ভেতরে চলে যাচ্ছিলেন। আচমকাই আমাকে দেখতে পেলেন। আরে, আপনি এসে গেছেন? যার অর্থ হলো না হেসে উপায় নেই, এমন একটা চেহারা করে তাকালাম। একটু ওয়েট করুন, শর্মিলাদি আজ হয়তো আসবেন। সঞ্জিত করের কথা শেষ হতে না হতেই বাইরে থেকে কাচের দরজা ঠেলে একজন ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন। ওকে চিনতে আমার অসুবিধা হলো না। মিস্টার করকে দেখে খুশির হাসি হেসে ভদ্রমহিলা বললেন, হাই সঞ্জিত, কোনো ভালো খবর আছে? দারুণ গুড নিউজ আছে, ইয়োর ওল্ড ফ্রেন্ড ইজ ব্যাক। আপনি কথা বলুন, আজ আপনার সঙ্গে আমার কোনো কাজ নেই। নেক্সট মানডে বিকেলের দিকে একবার আসবেন। কথাগুলো বলেই সঞ্জিত কর ভেতরের ঘরের দিকে চলে গেলেন। ভদ্রমহিলা ওকে কোনো জবাব দিতে পারেননি, শুধু ঘাড় কাত করে হ্যাঁ বুঝিয়েছেন, কারণ রিসিপশনের সোফায় আমাকে দেখি ওর মুখ সাদা হয়ে গেছে। শর্মিলা বোসের সঙ্গে রাস্তায় বেরিয়ে আমি একটি কথাও বলিনি। একবার শুধু বলেছি, আমার নাম রিতেন মিত্র, সূর্যসেন স্ট্রিটে থাকি। আপনার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, আর সেটা খুব নিরিবিলি জায়গায় হলে ভালো হয়। কিছুক্ষণ দেনমোনা করার পর শর্মিলা বোস ছোট্ট করে জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে বসে কথা বললে কোনো প্রবলেম আছে? না, বরং সেটাই ভালো হবে। কি করে আমার খোঁজ পেলেন? সংক্ষেপে সব বললাম। ট্যাক্সিতে শর্মিলা একবার কথা বলা শুরু করেছিলেন, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের দিকে ইশারা করে আমি ওকে থামিয়ে দিয়েছি। আমার মনে তখন শয়ে শয়ে পাগলা ঘোড়া ছুটছে।
গড়পাড়ের একটা পুরনো বাড়ির একতলায় থাকেন শর্মিলা। 1.5 ঘরকে জোড়াতালি দিয়ে ফ্ল্যাটের মতো করে নিয়েছেন। মাস 6 হলো বিয়ে করেছেন, তবে সিঁথিতে রঙের ছোঁয়া নেই, কারণ যে ধরনের কাজ তিনি করেন তাতে অসুবিধা হয়। একটা প্লাস্টিকের চেয়ারে আমাকে বসতে বললেন শর্মিলা। নিজে একটা খাটো টুলের উপরে বসলেন। ছোট ঘর, অভাব আর চাহিদা দিয়ে সাজানো। বুঝতে পারছিলাম ওর লড়াইটা বেশ কষ্টের। ওকে কষ্ট দিতে আমার খুব কষ্ট হবে। কাচের গ্লাসটা হাতে নিয়ে অনুভব করে একটু অবাক হয়ে তাকাতেই শর্মিলা বললেন, সরি, ফ্রিজ নেই। দত্তগুপ্তকে কে মার্ডার করেছে? আমি জানি না। ম্যাডাম, এখন ছেলে মানুষের সময় নয়। পুলিশ যে কোনো সময় এসে আপনার বাড়ির কড়া নাড়বে। দেখুন, এখন 5টা বাজে, আর ঘন্টাখানেকের মধ্যে আমার হাজব্যান্ড এসে পড়বে। ও খুব বদরাগী লোক, হয়তো কি না কি ভেবে উল্টাপাল্টা কিছু একটা করে বসবে। আমি কোনো কথা না বলে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলাম। আপনি কি চান আমি এই মুহূর্তে করোয়া থানায় ফোন করে আপনার নাম, অ্যাড্রেস সব কিছু বলে দিই? তাতে আমি হয়তো মরবো, তবে আপনিও বাঁচবেন না। শর্মিলা মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠলেন। অভিনয় কিনা কে জানে, তবে কিছুক্ষণ পর মাথা তুলে ভেজা চোখে তাকালেন আমার দিকে। আমার অবস্থা ঠিক আপনার মতো। মিস্টার দত্তগুপ্ত 6:30 নাগাদ আমাকে দেখা করতে বলেছিলেন। আমি 6:45 নাগাদ গিয়ে দেখি উনি বিছানায় মরে পড়ে আছেন। বিশ্বাস করুন, অনেস্ট টু গড। আপনাকে ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিল কে? রোগা ফর্সা মতন একটি মেয়ে আমাকে দরজা খুলে দিয়ে সে কোথায় যেন বেরিয়ে গেল। বোধহয় কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। আবার সেই মেয়েটিকে খোঁজ করে যদি জিজ্ঞেস করি, তাহলে সেও নিশ্চয়ই একই গল্প শোনাবে। অন্য আরেকটি মেয়ে ওকে দরজা খুলে দিয়েছিল, তারপর ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। মিসেস বোস, ব্যাপারটা অনেকটা মুরগি আগে না ডিম আগের মতো হয়ে গেল না? আমি লাস্টবারের মতো আপনাকে বলছি, দিস ইজ নট আ জোক। আমি আপনাকে হেল্প করতে চাই। ডোন্ট মেক মি চেঞ্জ মাই মাইন্ড। শর্মিলা মাথা ঝুঁকিয়ে দ্বিতীয়বার কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর শর্মিলা যা জানালেন তাতে ব্যাপারটা খুব একটা এগোলো না। শর্মিলা সত্যি সত্যি 6:45 নাগাদ দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিলেন। গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা, ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে। ভেতরে ঢুকে শর্মিলা দরজা বন্ধ করে দেন, কারণ দত্তগুপ্তের ফ্ল্যাটে ওর যাতায়াত বহুদিন ধরেই। ফলে কোনো ভয়টা ওর মনে কাজ করেনি। রিসিপশনে কাউকে না দেখে ওর প্রথমে খটকা লাগে। তারপর ভেতরে গিয়ে দেখেন দত্তগুপ্ত বিছানায় মরে পড়ে আছেন, ফ্ল্যাটে আর কেউ নেই। শর্মিলা তখন ভয়ে পাগলের মতো হয়ে যান। দিশেহারা অবস্থায় কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে দরজা খোলেন। তারপর তো আপনি সবই জানেন। আপনাকে চিনি না, জানি না, ঠিক কিভাবে কথা বলবো বুঝতে পারছিলাম না। আপনি সেদিন মিস্টার দত্তগুপ্তের ফ্ল্যাটে কেন গিয়েছিলেন? ভেতরের দ্বিধা কাটিয়ে সত্যি কথাই বললাম ওকে। তারপর জানতে চাইলাম, আপনি কেন গিয়েছিলেন? পাশের ঘর থেকে ফোন বেজে ওঠার শব্দ শোনা গেল। শর্মিলা তড়িঘড়ি করে উঠে ফোন ধরতে চলে গেলেন। একটু পরেই ফিরে এসে বললেন, এমন প্রফেশনে আছি যে ফোন না থাকলে চলে না, তবে খুব দরকার ছাড়া ফোন করি না। সবসময় ভয় হয়। এই বোধহয় 150 ফ্রি কল পেরিয়ে গেল। আপনি ওখানে কেন গিয়েছিলেন? মিস্টার দত্তগুপ্তের সঙ্গে একটা বোঝাপড়া ছিল। কিসের বোঝাপড়া? রিতেনবাবু, আমার জীবনটা ছোটবেলা থেকে নানান ঝড়ঝাপটায় কেটেছে। সেসব কাহিনী আপনাকে শুনিয়ে আর লাভ নেই। পিনাকি দত্তগুপ্তের ওখানে আমি প্রায় শুরু থেকেই ছিলাম। ওর ব্যবসা মেয়েদের নিয়ে, তবে তার নানা রকম লেভেল আছে। জানি। কি করে জানলেন? শর্মিলা অবাক হয়ে গেলেন। জানেন লাস্ট লেভেলে কী ধরনের কাজ করতে হয়? জানি। এই 3 দিন আমি প্রচুর খবর জোগাড় করেছি ম্যাডাম। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এলে আমাকে তো আগে বাঁচতে হবে। সে যাকে, আপনি যা বলছিলেন বলুন। আমি ওর কাছে সব লেভেলেরই কাজ করেছি। টেলিফোনে খোঁজগল্প করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। কিচ্ছু করার ছিল না। পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম। প্রথম অভাবের জন্য, শেষ দিকে হয়তো স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল কে জানে। এই করতে করতে সময় গড়িয়ে গেল, বয়স গড়িয়ে গেল। কিন্তু কি আশ্চর্য দেখুন, যখন জীবনটা একেবারে হোপলেস জায়গায় চলে গেছে বলে ধরে নিয়েছি, যখন সব ফুল ঝরে গেছে, তখনই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটল। আচ্ছা, কি? মরা গাছে ফুল ফুটল। আই ফেল ইন লাভ। জনির প্রেমে পড়ে গেলাম। কখনো ভাবিনি এরকম বয়স পেরোনো বয়সে আমি প্রেমে পড়ে যাব।
তাও আবার আমার চেয়ে কম বয়সী কোনো পুরুষের সঙ্গে। জনের সঙ্গে কাছাকাছি আসার পর আমার সব কিছু বদলে যেতে চাইল। ওর সঙ্গে আমার মেলামেশায় কোনো ফাঁক ছিল না, কিন্তু কোথায় ও ফুর্তি টুর্তি করে কেটে পড়বে তা না, আমাকে বিয়ে করার বায়না ধরল। আমার মনটাও কেমন যেন হয়ে গেল, রাজি হয়ে গেলাম। কিন্তু বিয়ের পর আমি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলতেই দত্তগুপ্ত খেপে গেলেন। জনি একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি অফিসারের চাকরি করে, আর টুকটাক মডেলিং করে আমিও 2 পয়সা আয় করি। ফলে সংসার চালাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেই জন্যই ওসব কাজ ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু দত্তগুপ্ত পরিষ্কার আমাকে বললেন, একটা কেন, 10টা বিয়ে করো, তবে লাইন ছাড়তে পারবে না, আমার বিজনেসের ক্ষতি হবে। দত্তগুপ্ত এমনিতে ভালো লোক ছিলেন, কিন্তু বিজনেসের 1 ইঞ্চি ক্ষতি হলেই রেগে পাগল হয়ে যেতেন। আমাকে তো ঘরে ঢেকে নিয়ে যা তা বললেন। যখন দেখলেন আমি সেই এক গো ধরে আছি, তখন বিচ্ছিরিভাবে হেসে একটা বড় খাম বের করলেন। খামের ভেতরে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাপের অনেকগুলো কালার ফটোগ্রাফ, নানান ধরনের কাস্টমারের সঙ্গে আমার ছবি, সবই বেডরুমের। একটাতেও গায়ের একটা সুতোও নেই। আমি তাতে ভয় পাইনি, কারণ জানি জনি আমার এই লাইনের কথা জানতো। সব জেনেও আমাকে বিয়ে করেছে, তাই জোর গলায় দত্তগুপ্তকে হুমকির প্রতিবাদ করি। উনি আমার কথায় দমে না গিয়ে হেসে বললেন, শর্মিলা, তুমি বড় ছেলে মানুষ, প্রেম টেমের ব্যাপারগুলো আমি বুঝি। এই ছবিগুলো আমি তোমার হাজব্যান্ডের কাছে পাঠাবো না, ছাপিয়ে বই করে পর্নোগ্রাফির মার্কেটে বিক্রি করব। এত কম দামে বেচবো যাতে কয়েক মাসে লক্ষ লক্ষ কপি উবে যায়। তাই তোমার ছবির সঙ্গে তোমার নাম ঠিকানাও ছাপা থাকবে, কন্ট্যাক্ট ফোন নাম্বার, আর পার নাইট রেটও ছাপা থাকবে। তোমার সোশ্যাল লাইফ বলে কিছু থাকবে না, শুধু থাকবে অ্যান্টি সোশ্যাল লাইফ। এরপর দত্তগুপ্ত প্রাণ খুলে হেসেছিলেন। ভয় আমি কাঠ হয়ে গিয়েছিলাম। কাঁদতে কাঁদতে ওর ফ্ল্যাট থেকে ফিরে এসেছিলাম। তারপরে বহুবার ওকে রিকোয়েস্ট করেছি, কিন্তু ওকে নড়াতে পারিনি। তখন বাধ্য হয়ে আমি নানা ভাইয়ের কাছে যাই। কে নানা ভাই? মিস্টার দত্তগুপ্তের এলাকার ওর দখলে। দত্তগুপ্ত মাসে মাসে নানা ভাইকে 10,000 টাকা করে দিতেন। নানা ভাইয়ের কাছে আপনি কবে গিয়েছিলেন? লাস্ট মান্থে। তারপর? নানা ভাইকে আমি চিনতাম। দত্তগুপ্তের ফ্ল্যাটে একবার আলাপ হয়েছিল। আমার কথা শুনে নানা বললেন, কোনো চিন্তা নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর? নানা ভাইকে আপনি কোনো টাকা দিয়েছিলেন? না না, কোনো টাকা দেয়নি। নানা ভাই কিভাবে প্রবলেম সলভ করবেন বলেছিলেন? না, এ ব্যাপারে কিছু বলেননি উনি। নানা ভাই মহিলাদের খুব রেসপেক্ট করেন। আমার অবস্থার কথা শুনে ছোট্ট করে শুধু বলেছিলেন, ম্যাডাম, আপনার কথা যদি সচ্চা হয় তাহলে ওই বাস্টার্ডের আমি কাম তামাম করে দেব। আর যদি খোঁজ নিয়ে দেখি আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে আমার ছেলেরা আপনাকে পাবলিক প্লেসে বেইজ্জত করে ছাড়বে। তখন আমি কেঁদে নানা ভাইয়ের পা জড়িয়ে ধরি। কিন্তু আপনি এটা খেয়াল করেছেন দত্তগুপ্তকে মার্ডার করলে নানা ভাইয়ের মান্থলি ইনকাম 10,000 টাকা কমে যাবে? হ্যাঁ জানি, সেজন্যই তো ঠিক বুঝে উঠতে পারছি না দত্তগুপ্তকে কে মার্ডার করলো। আপনি আমাকে ফর নাথিং সন্দেহ করছেন। আপনি এখন কি করতে চান? নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিতে পারেন? কেন, কি করবেন? ফোন নাম্বার নিয়ে লোকে কি করে, ফোন করে, আমিও তাই করব। নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিন। শর্মিলা আমার চোখে কি যেন দেখল। তারপর তড়িঘড়ি করে উঠে গিয়ে একটা ডায়েরির পাতা উল্টে নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে বললেন। আমি মোবাইল ফোনের বোতাম টিপে নাম্বারটা টেলিফোন ডিরেক্টরিতে ঢুকিয়ে নিলাম। শর্মিলা তখন আমার মোবাইল নাম্বারটা চাইলেন, দিলাম, এবং ওর ফোন নাম্বারটাও মোবাইল ফোনে স্টোর করে নিলাম। মিস্টার দত্তগুপ্ত মার্ডার হওয়ার পর আপনি নানা ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি? না, পুলিশের অ্যাক্টিভিটি একটু থিতিয়ে আসুক, তারপর হয়তো কন্ট্যাক্ট করব। এবার উঠুন প্লিজ, জনি এক্ষুনি এসে পড়বে। তারপর? ম্যাডাম চলি, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আপনার খোঁজ খবরে নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন, দরকার হলেই বলবেন, আমি সবসময় হেল্প করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে একজন দশাশয়ী চেহারা লোক হুট করে ঢুকে পড়ল ঘরের ভেতরে। তাকে দেখে শর্মিলার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ঘরে যে ঢুকেছে তার হাবভাবে একটু মালিক মালিক ছাপ রয়েছে। বয়স 35-36 হবে। পরনে ঘিয়ে রঙের হাওয়াই শার্ট আর নস্যি রঙের ফুল প্যান্ট। আমার হাজব্যান্ড জনি। মুখটা চিনতে পারলাম, কারণ দেয়ালে টাঙানো একটা রঙিন ফটোগ্রাফে জনি ওর এক রোগাপটকা বন্ধুর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি হেসে হাত বাড়ালাম জনের দিকে। জনি হাসল।
ওকে উইশ করে আমার পরিচয় দিলাম। তারপর আর কিছু বলার আগেই শর্মিলা বলে উঠলেন, মিস্টার মিত্র একটা অ্যাড ফিল্মে আমাকে দিয়ে কাজ করাতে চান। আজ বিকেলেই স্পেকট্রাম অ্যাডের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। আপনার সঙ্গে দেখা করার জন্যই ওয়েট করছিলাম। ম্যাডাম বলছিলেন যে আপনি এক্ষুনি এসে পড়বেন। অ্যাডের কাজটাজের খোঁজ পেলে ওকে দেবেন। ওর মধ্যে পার্টস আছে, কিন্তু ভালো চান্স পায়নি। তবে যারাই ওকে দিয়ে কাজ করিয়েছে দে গট হুকড। হোয়াট ডু ইউ সে হানি? হ্যাঁ, আমি আর কি বলবো। আপনি বসুন না, ওকে চাটা দিয়েছো? শর্মিলা কিছু বলার আগেই আমি বললাম, আমার অনেক দেরি হয়ে গেছে, আর বসবো না, আজ চলি, পরে আবার দেখা হবে। হঠাৎই একটা কথা মনে পড়ে ওকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম দত্তগুপ্ত কি চুরুট খেতেন? আচমকা এই ধরনের প্রশ্নে শর্মিলা কেমন যেন হকচকিয়ে গেলেন। তারপর একটু ভেবে বললেন, হ্যাঁ, মাঝে মাঝে মিস্টার দত্তগুপ্তকে যেন চুরুট খেতে দেখেছি। আমার কপালে ভাঁজ পড়ল। কি যে করি এখন? এভাবেই কি আমাকে আধার কানা হয়ে ঘুরে ঘুরে মরতে হবে? শর্মিলাদের ঘর থেকে আবছাভাবে ইংরেজি গানের কলি ভেসে আসছিল। জনি গান গাইছে। তারপরে নাম ধরে স্ত্রীকে ডাকল। শর্মিলার শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছলেন। তারপর ব্যস্তভাবে বললেন, যাই, পরে আপনাকে ফোন করব। আপনিও দরকার হলে ফোন করতে পারেন, দুপুরে করবেন, জনি তখন থাকে না। আবার রাস্তার আমার সঙ্গী হলো। তবে সূর্যের পালা এখন শেষ, একটু পরেই চাঁদের পালা শুরু হবে। বাড়ি ফেরার পর আমার ঝোড়ো কাকের মতো চেহারা দেখে মা আঁতকে উঠল। কয়েক লাইন বকুনি দিয়ে তারপর গজগজ করতে করতে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দিল। এবার একটু বিশ্রাম কর, বাড়ি থেকে আর বেরোস না। ঘুম ভাঙল মোবাইল ফোনের সুরেলা আওয়াজে। ধর্মর করে ঘুম ভেঙে উঠে দেখি ঘর অন্ধকার। মোবাইল ফোনটা টেবিলে রাখা ছিল। অন্ধকারে হাতড়ে হাতড়ে সেদিকে এগোতে এগোতেই ফোনের বাজনা বন্ধ হয়ে গেল। ইস, বোধহয় বর্ষার ফোন ছিল। দেখলাম না, বর্ষার নাম্বার নয়, আমার চেনা অন্য কোনো নাম্বারও নয়। এরপর সিগারেট, চা আর দুশ্চিন্তা নিয়ে সময় কাটতে লাগলো। একসময় আর পেরে না উঠে টেপ রেকর্ডারে গান চালিয়ে দিলাম। ধীরে ধীরে দত্তগুপ্ত, শর্মিলা, জনি, নানা ভাই সবাই আবছা হয়ে আসতে লাগলো। কিন্তু বর্ষার ফোন এলো না। রাত প্রায় 10:30 নাগাদ আর থাকতে না পেরে বর্ষাকে ফোনই করে ফেললাম। কে বলছেন? আমি আমার নাম বললাম। বর্ষা এখন নেই, একটু কাজে বেরিয়েছে। আপনি কাল সকাল 8টা নাগাদ ফোন করবেন, পেয়ে যাবেন। পরদিন অফিসে গিয়ে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অন্যান্য অস্কার নমিনিকে উপেক্ষা করে বর্ষা সরাসরি চলে এলো আমার কাছে। রিতেনদা, কাল আপনি ফোন করেছিলেন, আমি তখন করেয়া থানায় গিয়েছিলাম। থানায় মানে? ও নিচু গলায় সব বলল। করেয়া থানা থেকে ওকে ডেকে পাঠিয়েছিল। পাড়ার এক ঘনিষ্ঠ বান্ধবীকে সঙ্গে নিয়ে ও থানায় দেখা করতে গিয়েছিল। বর্ষা জানতো সন্ধ্যের পর কোনো মহিলাকে ইচ্ছের বিরুদ্ধে থানায় ডেকে পাঠানো যায় না, কিন্তু কৌতূহল ওকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল। সেখানে পুলিশকেও যা যা বলার বলেছে। এও বলেছে খুনের ব্যাপারে ও কিছু জানে না। পুলিশের ধারণা দত্তগুপ্তকে কেউ বদলা নেওয়ার জন্যই খুন করেছে। আচ্ছা বর্ষা, মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খেতেন? না তো, উনি ক্লাসিক খেতেন। মিস রোজিকে একদিন আমার সামনেই প্যাকেট বের করে অফার করেছিলেন, আমি দেখেছি। আপনার ছুটোছুটির কি রেজাল্ট হলো? ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। এখন নয়, এখনই পুরো কাজ তো তোমাকে তলব করে বসবে। চলো, আজ বাইরে লাঞ্চ করব, তখন সব বলবো। বর্ষা, এবার একটু প্রকাশের কাছে যাও, বৃষ্টি দাও, নইলে ওর চোখ মুখের যা হিংস্র অবস্থা দেখছি, তাতে সামনে যাকে পাবে তাকেই কামড়ে দেবে মনে হচ্ছে। আমি মাথা নিচু করে কাজে মন দিলাম। প্রেমে গদগদ হায়নাকে কেমন দেখায় সেটা আমি আর দেখতে চাই না। রশিদ আমাকে পথ দেখিয়ে নানা ভাইয়ের আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল। ওর লম্বা লম্বা চুল, ভাঙা গাল, লিকলিকে ঢ্যাঙা চেহারা দেখলে কে বলবো ও নানা ভাইয়ের হিটম্যান। 2-4টে খুন ওর কাছে কোনো ব্যাপার নয়। নানা ভাইয়ের অট্টালিকার সামনে পৌঁছে বুকের ভেতরটা ভয়ে মুচড়ে উঠল। বেঘরে প্রাণ দেওয়ার এই পদ্ধতিটাই যে কেন আমার সবচেয়ে পছন্দ হলো কে জানে। ভয় তাড়াতে বর্ষার কথা ভাবতে শুরু করলাম। পরশুদিন বর্ষার সঙ্গে বিস্তর আলোচনার পর মনে হলো নানা ভাইয়ের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। গতকাল শর্মিলাকে ফোন করেছিলাম।
আমার নাম বলা মাত্রই তিনি যে ধরনের হাসি হাসলেন তাতে যে কোনো লোকের মনে হতে পারে স্পেকট্রাম অ্যাডের সঞ্জিত করের ধারণাটাই ঠিক। আবার দত্তগুপ্ত বেঁচে থাকলে বলতেন, শর্মিলা বোস ফার্স্ট লেভেলের কাজ করছে। কেমন আছেন ম্যাডাম? ভালোই, আপনি? আপাতত ঠিক আছি, তবে আপনার হেল্প না পেলে আমার ফিউচার টেন্স হতে পারে, আর তাই নিয়ে ভীষণ টেনশনে আছি। বলুন, কি হেল্প করতে পারি? নানা ভাইকে একটু কন্ট্যাক্ট করতে চাই। আপনি ফোন নাম্বার দিয়েছেন ঠিকই, তবে ডিরেক্টলি ফোন করাটা বোধহয় ঠিক হবে না। নানা ভাইকে ফোন করে আপনি কি বলবেন? আবার সে একই প্রশ্ন। শর্মিলা কি চান না আমি নানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি? একটু হেসে বললাম, আমি মহিলা হলে কোনো প্রবলেম ছিল না, কারণ আপনিই তো বলেছেন নানা ভাই মহিলাদের খুব রেসপেক্ট করেন। কিন্তু পুরুষদের কি করেন? পিনাকি দত্তগুপ্তের মতো কামতামাম করে দেন? দত্তগুপ্তের সঙ্গে আপনার কোনো তুলনা চলে না। আপনি দারুণ অ্যাট্রাকটিভ। আমার হাত থেকে ফোনের রিসিভারটা আরেকটু হলে পড়েই যাচ্ছিল। আমাকে এরকম ভালো ভালো কথা বলার জন্য শর্মিলা হয়তো সেল ট্যাক্সের মতো বিল পাঠাবেন। ম্যাডাম প্লিজ আমার অবস্থাটা একবার বুঝুন, নানা ভাইয়ের সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করে দিন। শর্মিলা তখন আমাকে রশিদের কথা বলেন, ওর ফোন নম্বর দেন। তারপর রশিদের সঙ্গে আমার আলাপ আছে, আমি ওকে ফোন করে আপনার কথা বলে দিচ্ছি। আপনি আধ ঘন্টা পরে ওকে ফোন করুন, তবে খুব কেয়ারফুলি কথাবার্তা বলবেন। ও নানা ভাইয়ের 1 নম্বর হিটম্যান। টিন ও টালির তৈরি খুপড়ি গোছের বেকাতারে ঘরগুলোর প্রায় গা ঘেঁষে জিরাফের মতো মাথা তুলে দাঁড়িয়েছে নানা ভাইয়ের প্রাসাদ। বস্তির কারুকার্যের পাশে শ্রাবস্তির কারুকার্য বড়ই বেমানান ঠেকছিল। কোলাপসিবল গেটের সামনে জোরালো আলো জ্বলছিল। ভেতর একটা ঘরের খানিকটা অংশ চোখে পড়ছিল। লোকজনের চাপা কথাবার্তার আওয়াজ কানে আসছিল। রশিদ পকেট থেকে একটা মোবাইল ফোন বের করে ডায়াল করল। চাপা গলায় কী সব কথা বলল। তারপর আমাকে হাত মেরে ইশারা করল, जाइए अंदर जाइए, दाएं तरफ का बड़ा कमरा, पहले अपना नाम बताना, नाना भाई समझ जाएंगे। রশিদের নির্দেশ মতো ভেতরের দিকে পা বাড়ালাম। ঘরের ভেতর ঢুকতেই শৌখিন আতর আর মদের গন্ধ আমার নাকে ঝাপটা মারল। একেবারে পেছনের দেয়াল ঘেঁষে কাচে ঢাকা বড়সড় এক্সিকিউটিভ টেবিল, তার ওপিঠে গদিমোড়া ঘূর্ণি চেয়ার, তাতে শরীর এলিয়ে পায়ের ওপর পা তুলে যিনি আয়েসি ঢঙে বসে আছেন তিনিই বোধহয় নানা ভাই। মাথায় শতকরা 90% মরুভূমি, মাথার পেছন দিকটায় আর কানের পাশে ছিটে ফোটা মরুদ্যান, গায়ের রং কালো, বছর 50-এর থলথলে মুখ। নানা ভাইয়ের পরনে পাজামা পাঞ্জাবি, গলায় পাহাড়ি কাঁকড়া বিছের লেজের মতো মোটা সোনার চেন, ডান হাতের ডুমো ডুমো আঙুলে 4টে পাথর বসানো ভারী সোনার আংটি। নানা ভাইয়ের সামনের টেবিলে 2টো মোবাইল ফোন পড়ে আছে, তার পাশে কাঠগ্লাসের নকশা তোলা গ্লাসের নেশা টলটল। টেবিলে আরও চোখে পড়ল একটা ডায়েরি, 3টে পেন আর ডান দিকে ঘেঁষে একটা পার্সোনাল কম্পিউটার। নানা ভাইয়ের টেবিলের এদিকটা 4টে গদি মোড়া চেয়ার গেস্টদের জন্যে। সেখানে মাঝারি চেহারার একজন বসে ছোলা বা বাদাম কিছু একটা চিবোচ্ছে। এছাড়া দরজার ডান দিকে লম্বা গদিওয়ালা বেঞ্চে 2জন লোক বসে রয়েছে। ওদের চেহারার হাবভাব স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ওরা নানা ভাইয়ের ছেলে। ওদের মধ্যে একজনকে কেন জানি না চেনা চেনা মনে হলো। আমি ইতস্তত পায়ে এগিয়ে গেলাম নানা ভাইয়ের টেবিলের কাছে। টের পেলাম নানার ছেলেদের একজন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। নিশ্চয়ই তার ডান হাত পকেটে ঢোকানো এবং সতর্ক নজরে আমার গতিবিধি লক্ষ্য করছে। আমার নাম রিতেন মিত্র। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত বের করে নানা ভাই হাসলেন। আসুন আসুন, বসুন। রশিদ আপনার ব্যাপারে আমাকে বলেছিল। আমি বসলাম, নিজের পরিচয় দিলাম। নানা ভাই, একটা প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছি। প্রবলেমে না পড়লে আমার গরিবখানায় কেউ আসে না। বলুন কি প্রবলেম? পুলিশ আমাকে একবার ইন্টারোগেট করেছে, আবার করতে পারে। ওরা বোধহয় মার্ডারটার ব্যাপারে আমাকে সন্দেহ করছে। শেষ পর্যন্ত পুলিশ হয়তো আমাকে অ্যারেস্ট করবে। তবে বর্ষা কিংবা শর্মিলা বোসের কথা বললাম না আর। কড়া থানার কে আপনাকে হ্যারাস করছে? মুখার্জি বাবু, দাসবাবু? না না, এখনও ঠিক হ্যারাস করেনি, তবে আচমকা হয়তো অ্যারেস্ট করতে পারে। আমি একজন সাধারণ কম্পিউটার প্রোগ্রামার, কারো সাথে পাশে থাকি না। ইচ্ছে করে নানাকে ইন্সপেক্টর বিশ্বাসের নামটা বললাম না। নানা গ্লাসে চুমুক দিলেন, চেয়ারের হাতলে বার কয়েক টোকা মারলেন। নানা ভাই, দত্তগুপ্তকে কি আপনি, মানে আপনার কোনো লোক
মানে आप बड़ा भोला सादा सीधा आदमी है मित्तिर बाबू। আমার এরিয়ায় বা ক্লায়েন্টদের কানেকশনে অন্য এরিয়ার মাসে আমাকে 2, 5, 10টা বডি ফেলতে হবে। কবে কোন বডি ফেলেছি তার ডিটেলস কি মুখে মুখে বলা যায়? কি নাম বললেন যেন? পিনাকি। হ্যাঁ, হিকপিক। এই বিচিত্র শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে পেছন থেকে চেনা চেনা মনে হওয়া ছেলেটি ইয়েস বলে নানার টেবিলের কাছে এগিয়ে এলো। বুঝলাম হিকপিক ওর নাম। আচার্য সুনীতি কুমার বেঁচে থাকলে এই নামের উৎপত্তি এবং ভূৎপত্তি নিয়ে হয়তো একটা নিষ্পত্তি করে ফেলতেন। हिकपिक ज़रा देखो तो ये डायरी में या कंप्यूटर में वो पिनाकी दत्तगुप्त का बॉडी का हिसाब है कि नहीं। আমি চুপ করে বসে রইলাম। হিকপিকের ডায়েরি দেখা শেষ হলো। আপন মনেই এপাশ ওপাশ মাথা নেড়ে ও বলল, डायरी में तो नहीं मिला बॉस, अब देखता है कंप्यूटर में। हाँ, हमारा क्लाइंट था बॉस, महीने में 10,000। और সুইচটা অফ করে দিল কে? আমি ব্যাপার স্যাপার ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শর্মিলা আমাকে বলেছেন পিনাকি দত্তগুপ্তের ব্যাপারটা নানা জানেন। হয়তো নানাই ওর কাম তামাম করে দিয়েছেন। অথচ দত্তগুপ্ত মার্ডার হলে নানার আয় মাসে মাসে 10,000 টাকা করে কমে যাবে। ঠিক আছে মিত্তির বাবু, এই মার্ডারের ব্যাপারটা আমি ইনভেস্টিগেট করে দেখছি। তবে আপনার কোনো ভয় নেই, আপনি ভদ্রলোক, তার উপর আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি করিয়া থানায় মেসেজ পাঠিয়ে দেব, আপনাকে কেউ ট্রাবল দেবে না। হ্যাঁ, যা বলছিলাম, আমি আরও 2টো কম্পিউটার কিনছি। এই 3টে মেশিন এসি রুমে বসিয়ে দেব। আপনি এখন কত কলের স্যালারি পান? আমি বিরাট একটা ধাক্কা খেলাম। নানা ভাই কোন দিকে এগোতে চাইছেন? 10,500 মতো। ব্যাস, এতে কোনো ভদ্রলোকের মাস চলে। আপনি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যান, মান্থলি 20,000 পাবেন উইথ পার্কস। কিউ? নানা ভাই মুচকি মুচকি হাসছিলেন। হিকপিক কম্পিউটারের কাছ থেকে পায়ে পায়ে এগিয়ে এলো আমার কাছে। মা যেমন করে অভিমানী ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সেভাবে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, নানা ভাইয়ের আপনাকে পছন্দ হয়েছে তাই এরকম দারুণ অফার দিয়েছেন। রাজি হো যা লালটু, রাজি হো যা। আমার কান্না বেয়ে যাচ্ছিল। কা মিত্তির বাবু, কুছ বলিয়ে। আমার নতুন চাকরির দরকার নেই নানা ভাই, পুরোনাটাতেই বেশ চলে যাচ্ছে। আপনার তো গুসা হয়ে গেল দেখছি। আপনি যদি রাগ না করেন তাহলে কয়েকটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই যে আপনার সাগরেদ হিকপিক, ওর যা চেহারা তাতে ঝেড়ো বাতাসে রাস্তায় বেরোতে পারবে না, হাওয়ায় উড়ে যাবে। ওর বডি এত সরু যে মেঝেতে কোনো ছায়া পড়বে না। ওর নাম হিকপিকের বদলে লিকপিক হলে মানানসই হতো। তা সত্ত্বেও ওর কি সাহস দেখুন। তার কারণ ওর পেছনে আপনি আছেন, আমার পেছনে কেউ নেই। ওর পকেটে হয়তো আর্মস আছে, আমার নেই। খোদা মেহেরবান তো চুহা পহেলবান। আমার কথায় হো হো করে হেসে উঠলেন নানা ভাই। গ্লাসের ওষুধটুকু এক ঝটকায় গলায় ঢেলে দিয়ে ঠোঁট চেটে নিয়ে মজা পাওয়া গলায় বললেন, মিত্তির বাবু মরদ আছেন দেখছি। তো আমি যদি ওই শালা হিকপিকের পেছনে না থাকি, ওর পকেটে যদি কোনো আর্মস না থাকে, তাহলে আপনি কি করবেন? দেখিয়ে দেব যে আমি লালটু নই। ওরকম 3-4টে হিকপিককে পালিশ করার হিম্মত রাখি। হিকপিক আমার দিকে তেড়ে আসতে চেয়েছিল। এখনও থামো, নইলে দেরি হয়ে যাবে। আজ চলি নানা ভাই, আমার ব্যাপারটা একটু দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি নানার 3জন সাগরেদের ম্যাপই মাথায় টুকে নিয়েছিলাম। এই মুখগুলো কখন কোথায় কাজে লেগে কে জানে। হিকপিক আমার পাশে পাশে দরজার দিকে এগোচ্ছিল। চাপা গলায় বলল, তেরা হিসাব मैं फिट कर लूंगा। রাতে বিছানায় শুয়ে শুয়ে একটা জটিল অঙ্ক মেলাতে চেষ্টা করছিলাম। নানা ভাইয়ের টেবিলে আমি সিগারেটের প্যাকেট দেখেছি, চুরুট নয়। কিন্তু সেটাই কি শেষ কথা? পুলিশ মার্ডার ওয়েপনটা পেয়েছে কিনা আমি জানি না, জানার কোনো উপায়ও নেই। পিনাকি দত্তগুপ্ত, শর্মিলা বোস, ঘটনার দিন রাতে সিঁড়ি বেয়ে ওঠা মোটা মতন সেই অবাঙালি ভদ্রলোক, নানা ভাই, বর্ষা এবং আমি, এই খুনের ব্যাপারে কারো গুরুত্বই কারো চেয়ে কম নয়। কিন্তু আমি কি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছি? এমন কি হতে পারে যে সম্পূর্ণ অচেনা কেউ সম্পূর্ণ অজানা কোনো কারণে পিনাকি দত্তগুপ্তকে খুন করেছে?
হতেও তো পারে। বিছানায় উঠে বসে একটা সিগারেট ধরালাম। সেই মুহূর্তে মনে হলো কোথাও যেন একটা গরমিলের খোঁজ পেয়েছি আমি। কার একটা কথায় যেন আমার খটকা লেগেছিল। কে যেন বলল কথাটা, কে যেন। অনেক সময় দেখেছি আকাশ মেঘলা থাকলে অথবা বৃষ্টি হলে মোবাইল ফোনের স্যাটেলাইট ঠিকমতো কাজ করে না, ফোনের ডিসপ্লেতে টাওয়ারের সিগন্যালটা কমজোরি হয়ে নেমে যায়। কাল হয়তো সেই জন্যই বর্ষা লাইন পায়নি। আজকে রাতটা খুব ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করতে হবে, তাই বর্ষাকে আর ফোন করিনি। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে শুধু ভেবে চলেছি, অথচ তারই মধ্যে বর্ষার কথা মনে পড়ছিল। পরদিন ঘুম ভাঙল মায়ের ডাকাডাকিতে। উঠেই দেখি ঘড়ির কাঁটা 9-এর ঘর পেরিয়ে গেছে। কি রে, আজ অফিসে বেরোবি না? না, শরীরটা ভালো নেই। শরীর আর দোষ কি? দিন রাত্রি টোটো করলে কখনো শরীর ভালো থাকে? মায়ের কথার স্পষ্ট উত্তর না দিয়ে বিছানা ছেড়ে নামলাম। কলতলায় গিয়ে চোখে মুখে জল দিতে চোখ জ্বলতে লাগলো। ভালো করে হাত মুখ ধুয়ে ঘরে ফিরে আসতেই মিলি খবরের কাগজ আর চা দিয়ে গেল। খবরের কাগজে দত্তগুপ্তকে নিয়ে একদিন আর কোনো খবর ছাপা হয়নি। আজও কোনো খবর নেই। চায়ের পর সিগারেট ধরিয়ে আরও আধ ঘন্টা সময় কাটালাম। বিছানার ওপরে খবরের কাগজটা খোলা ছিল। সেখানে একটা বড় মাপের বিজ্ঞাপন চোখে পড়ছিল, সিগারেটের বিজ্ঞাপন। বিজ্ঞাপন ওরা দাবি করছে যে ওদের সিগারেটের তামাকটা খুব হালকাও নয়, খুব কড়াও নয়, ঠিক যেমনটি আপনি চান। কাল থেকে মনে না পড়া কথাটা আমার মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বর্ষাকে অফিসে ফোন করলাম। ফোন ধরেই ও 1,00,000 প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। ওর প্রশ্নের জোয়ারে ডুবে যেতে যেতে আমি বললাম, শরীরটা ভালো নেই, আমি আজ অফিসে আর যাব না। তোমার সঙ্গে অনেক কথা আছে, টেলিফোনে নয় সামনাসামনি কথা হওয়া দরকার। আজ সন্ধ্যাবেলা ফ্রি আছো? অফকোর্স, সব কিছু জানার জন্য ছটফট করছি। 6:30টার সময় জগৎ সিনেমা হলের সামনে আসতে পারবে? ওকে রিতেনদা, সি ইউ অ্যাট 6:30। এসব উথাল পাথাল ভাবনায় দুপুর প্রায় গড়িয়ে গেল। সেই সময় শর্মিলার ফোন এলো। কৌতূহল বড় বিচিত্র জিনিস। মিস্টার মিত্র, শর্মিলা বোস বলছি। হ্যাঁ বলুন। কাল নানা ভাইয়ের ওখানে কি হলো? রশিদ আপনাকে বলেনি? বলতে না চান বলবেন না, এরকমভাবে ইনসাল্ট করার কি আছে? শর্মিলা কি আমাকে নিয়ে অন্যরকম কিছু ভাবতে শুরু করেছেন? জনির সঙ্গে ওর বিয়ে হয়েছে মাত্র মাস 6, এর মধ্যে শেকল আলগা হয়ে পড়তে চাইছে, নাকি এটা ওর স্বভাব? পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম, প্রথম প্রথম অভাবের জন্য। শেষ দিকে হয়তো স্বভাব দাঁড়িয়ে গিয়েছিল, কে জানে। শর্মিলার এই কথাগুলো মনে পড়ে গেল আমার। না না, সেরকম কিছু নয়। ফোনে তো এত কথা বলা যায় না, সামনাসামনি দেখা হলে বলবো। এখনই আমার এখানে চলে আসুন না, বাড়িতে কেউ নেই, একা একা ভীষণ বোর হচ্ছি। আপনার কথা শুনতে শুনতে সময় কেটে যাবে। না ম্যাডাম, এখন একটা কাজে ফেসে গেছি, পরে সময় মতো গিয়ে আপনাকে বলে আসবো। ঠিক আছে, আমার বাড়িতে আসতে হবে না, আমরা অন্য কোথাও মিট করতে পারি। এক্ষুনি তো সেটা করা যাবে না, পরে আপনার সঙ্গে ফোনে কথা বলে ঠিক করে নেব। ও হ্যাঁ, রশিদ আপনার কথা মতো হেল্প করেছে। আর সংক্ষেপে এটুকু জেনে রাখুন, নানা ভাইয়ের ওখানে গিয়ে খুব একটা কাজ হয়নি। তার মানে? তার মানে হলো এখন আমি অন্ধকারেই দাঁড়িয়ে আছি। প্রায় 7:30 নাগাদ আমি আর বর্ষা শর্মিলা বোসের দরজায় কড়া নাড়লাম। বৃষ্টি তখনও থামেনি। বর্ষার সঙ্গে সময় মতোই আমি দেখা করেছি। আমার সর্দির ভাবটা বেড়েছে, সেই সঙ্গে শুরু হয়েছে কাশি, তাই ছাতা নিয়েই বেরিয়েছি। ও সময় মতো হাজির হতেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ছাতা থাকলে ওর চুড়িদারের সঙ্গে বেশ খানিকটা ভিজে গেছে। ওকে দেখা মাত্রই ভেতরে উল্টোপাল্টা ব্যাপার শুরু হলো। রাজাবাজারের দিকে হাঁটতে হাঁটতে আমরা কথা বলছিলাম। প্রথমে খানিকটা অফিসের কথা হলো, তারপর দত্তগুপ্ত, নানা ভাই এসব শুরু হলো। আমার কাছ থেকে নানা ভাইয়ের ব্যাপারটা সংক্ষেপে শোনার পর বর্ষা বেশ হতাশ হলো, খানিকটা ভয়ও পেয়ে গেল। পুলিশ যদি আবার হ্যারাস করে। ওকে বললাম যে না না, আমাকে আশ্বাস দিয়েছেন। নানা বলার দরকার নেই। বর্ষা, তোমাকে এখন একজনের বাড়িতে নিয়ে যাবে? কার বাড়িতে? শর্মিলা বোসের বাড়িতে, কাছেই গড়পাড়ে উনি থাকেন। হঠাৎ ওর বাড়িতে কেন? একটা ব্যাপারে আমার একটু খটকা লেগেছে, সেই ব্যাপারে একটু কথা বলতে যাব। তুমি সঙ্গে গেলে ভালো হয়। তাছাড়া তুমি তো ওকে কখনো দেখোনি, ওর সঙ্গে আলাপও হয়ে যাবে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তোমার কোনো ভয় নেই, আমি তো সঙ্গে আছি। মিনিট 10-এর মধ্যে আমরা শর্মিলা বোসের দরজায় পৌঁছালাম।
দরজা খুলে আমাকে দেখেই তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। এ কি, আপনি? জনি বাড়িতে আছেন? আমি হাসলাম। তারপর একটু পাশে সরে দাঁড়াতেই শর্মিলা আমার পেছনে দাঁড়ানো বর্ষাকে দেখতে পেলেন, কিন্তু ওদের দুজনের মুখ আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম না, ওরা একে অপরকে আগে কখনোই দেখেননি। বর্ষাও দরজার পাশে ছাতা রেখে বাধ্য মেয়ের মতো আমাকে অনুসরণ করলো। ঘরে ঢোকার আগে আমি শর্মিলা আর বর্ষাকে পরিচয় করিয়ে দিলাম। বললাম, ম্যাডাম, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। বর্ষা আমার অফিস কলিগ, তাছাড়া দত্তগুপ্তের কাছেও পার্ট টাইম কাজ করত, ফার্স্ট লেভেলের। দত্তগুপ্তের ফ্ল্যাট থেকে পুলিশ ওর ফোন নম্বর পেয়েছে। আমাদের তিনজনের একই প্রবলেম, সেই প্রবলেম সলভ করার জন্যই আপনার কাছে এসেছি। জনি পাশের ঘরে টিভি দেখছে। ঘরটাকে চট করে একটু গুছিয়ে নিয়ে শর্মিলা আমাদের বসতে বললেন। সামান্য দূরে নিজেও বসলেন, ওর পরনে ম্যাক্সি, চুলের গোছা কপালে এদিক ওদিক ছড়িয়ে। কাল নানা ভাইয়ের ওখানে কি হলো মিস্টার মিত্র? পরে বলছি, আগে আপনি বলুন, দত্তগুপ্ত কি চুরুট খেতেন? মাঝে মাঝে মিস্টার দত্তগুপ্তকে যেন চুরুট খেতে দেখেছি। আগেও এই কথাই আমাকে তিনি বলেছিলেন। আমি মাথা ঝুঁকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ম্যাডাম, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? দত্তগুপ্ত চুরুট খেতেন না, ক্লাসিক সিগারেট খেতেন। দত্তগুপ্ত যখন মার্ডার হন তখন আমি ওর ফ্ল্যাটে চুরুটের গন্ধ পেয়েছিলাম। নানা ভাইও চুরুট খান না, তাহলে কে চুরুট খায়? নিশ্চয়ই আপনি নন। আমি চুরুট খাই। সো হোয়াট? সো ব্লাডি হোয়াট? টের পাইনি কখন দরজায় জনি এসে দাঁড়িয়েছে। ওর হাতে সরু ধরনের একটা জ্বলন্ত চুরুট। টি শার্টের বুকের ওপরে লেখা, দিস সিটি রানস অন লাভ। জনি চোখ ছোট করে আমাকে দেখছিল। শর্মিলা ভয়ের চোখে স্বামীর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই দেওয়ালে টাঙানো ফটোতে আমি হিকপিককে দেখতে পেলাম। জনির পাশে দাঁড়িয়ে হাসছে। এজন্যই হিকপিককে আমার চেনা চেনা মনে হয়েছিল। সো ইট ওয়াজ ইউ? মার্ডার ওয়েপনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছ? উত্তরে জনি নোংরা খিস্তি করে উঠল। বর্ষা ভয়ে চিৎকার করে উঠল। শর্মিলা জনি বলে ডেকে উঠলেন। সামনে নিয়ে উঠে বসার আগে জনি এগিয়ে এলো আমার কাছে। কলার ধরে এক হ্যাচকা টেনে আমাকে দাঁড় করিয়ে দিল। নোবডি মেসেস অ্যারাউন্ড উইথ মাই ওয়াইফ। দত্তগুপ্ত আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, ওর হিসেব আমি চুকিয়ে দিয়েছি। এখন তুই আমার ওয়াইফকে লাফড়ায় জড়াতে চাইছিস? হ্যাঁ? আমার ভেতর একটা পাগল করা রাগ টকবক করে ফুটতে শুরু করলো। কিন্তু জনি হিকপিক নয়, ওকে সামলাতে আমার মতো অন্তত দুজন লোক দরকার। এখন আরেকজন পাবো কোথায়? বর্ষা আর শর্মিলা জনির হাত ধরে টি শার্ট ধরে যেমন তেমনভাবে টানাটানি করছিল। জনির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। ও আমার মুখের কাছে মুখ এনে তোরে গালাগাল দিচ্ছিল। ঠিক তখনই আমার খড়কুটো আঁকড়ে ধরতে চাওয়া হাত মোবাইল ফোনটা খুঁজে পেল। এক মুহূর্তও দেরি না করে আমি মোবাইল ফোনটা হাতুড়ির মতো বসিয়ে দিলাম জনির বাঁ কানের ওপরে। গরম তেলে গোটা লঙ্কা ফেললে যেমন ফেটে যায়, সেরকম একটা শব্দ হলো। আমি মোবাইল ফোনটা আবার উঁচিয়ে ধরেছি দেখে শর্মিলা বুক ফাটা চিৎকার করে ছুটে এসে আমাকে একেবারে জাপটে ধরলেন। এর মধ্যে আশেপাশের 2-4 জন বাসিন্দা ঘরের দরজায় এসে ভিড় জমিয়ে ফেলেছে। তাতে ওরা ইতস্তত করছে দেখে ধমকের গলায় বললাম, এসব ফ্যামিলি ম্যাটার, আপনারা চলে যান প্লিজ। আমি গলায় হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়ালাম। বর্ষা ছুটে এসে আমাকে ধরল। সঙ্গে সঙ্গে আমি অন্যরকম হয়ে গেলাম। অনেক ভুলে যাওয়া কবিতার লাইন পলকে মনে পড়ে গেল। শর্মিলা তখন জনের ওপরে ঝুঁকে পড়ে ওর মুখে জলের ছিটা দিচ্ছিলেন। বর্ষাকে বললাম, দরজাটা ভিজিয়ে দাও। শর্মিলাকে বললাম, ম্যাডাম, জনিকে এখন একটু ঘুমোতে দিন, সেই ফাঁকে আপনাকে দুটো কথা বলে নিই। জনি আগে নানা ভাইয়ের দলে ছিল। হ্যাঁ, ওই মিস্টার দত্তগুপ্তের কাছে মাসে মাসে টাকা আনতে যেত, সেই থেকে আমার সঙ্গে পরিচয়, তারপর ফ্রেন্ডশিপ। জনের রিভলভারটা এখন কোথায়? ওটা জরুরি নয়। মিস্টার দত্তগুপ্তকে সাহায্য করার জন্য রিভলভারটা ও হিকপিকের কাছ থেকে জোগাড় করেছিল। সেই দিন ও আমার সঙ্গে পিনাকি দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিল নেহাতি ওকে ভয় দেখাতে। শুরুতে কথাবার্তা বেশ ঠান্ডা মাথাতেই হচ্ছিল, কিন্তু হঠাৎই মিস্টার দত্তগুপ্ত আমার নামে একটা নোংরা কথা বলায় জনি রাগে ফেটে পড়ে। ওকে লেফট অ্যান্ড রাইট মারধর করে বিছানায় কাত করে দেয়।
তারপরে আমি কিছু করে ওঠার আগে আচমকা ওর মুখে বালিশ চাপা দিয়ে গুলি করে দেয়। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। দিশেহারার মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি। ওকে একরকম ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিই। তারপর তাড়াহুড়ো করে দত্তগুপ্তের ঘর সার্চ করে আমার ফটোর খামটা খুঁজে বের করি। দত্তগুপ্তের লাইটার নিয়ে বাথরুমে চলে যাই। সেখানে খামটা পুড়িয়ে কোমরে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিই। লাইটারটা শাড়ির আঁচলে মুছে দত্তগুপ্তের ঘরে সবে রেখেছি, তখনই ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আপনি। আপনাকে আমি চিনি না, ফ্ল্যাটে কেন এসেছেন তাও জানি না, কি বলবো ভাবছি। তখন আপনি নিজে থেকে সব ইনফরমেশন জানিয়ে আমাকে হেল্প করলেন। পিনাকি দত্তগুপ্ত খুব নোংরা লোক ছিল। হ্যাঁ, বহু মেয়ের লাইফও শেষ করে দিয়েছে। অতগুলো লাইফের পাশে ওর একটা লাইফের কি দাম আছে বলুন? জনি আমার জন্য নানা ভাইয়ের দল ছেড়ে দিয়েছিল। দল ছাড়তে ছেলে নানা ভাই কাউকে আটকান না। শুধু কন্ডিশন হচ্ছে সে যেন নানা ভাইয়ের ডার্ক অ্যাক্টিভিটির ব্যাপারে মুখে কুলু পেটে থাকে। তাহলে নানা ভাই বা তার গ্যাংয়ের কেউ তার নামও কোনোদিন উচ্চারণ করবে না। কিন্তু কন্ডিশন ব্রেক করলেই সেই লোকটির গল্প শেষ। এবার তাহলে জনির গল্প শেষ, আমার গল্প শেষ। বিশ্বাস করুন রিতেনবাবু, জনিকে আমি ভালোবাসি, ও আমাকে ভীষণ ভালোবাসে। আপনার সঙ্গে যে ইন্টিমেট কথাবার্তা বলেছি সেটা স্রেফ নিজেরা বাঁচার জন্য। আমাদের এই নতুন সংসারকে বাঁচাতে আমি আরও 5-7 জনের সঙ্গে শুতে রাজি আছি, কিন্তু আমি জনিকে ছেড়ে থাকতে পারবো না, বিশ্বাস করুন। শর্মিলার পরের কথাগুলো কান্নায় জড়িয়ে গিয়ে আর বোঝা গেল না। আমি একটু ইতস্তত করে ওকে ধরে তুললাম। অবাক চোখে দেখলাম ওর মুখের দিকে। ভালোবাসা তোমার মধ্যে এমন কি আছে যে বারবার তুমি জিতে যাও? বর্ষার মুখের দিকে তাকালাম আমি। তারপর শর্মিলাকে বললাম, ম্যাডাম, পুলিশকে আমরা কিচ্ছু জানাবো না। আপনাকে কথা দিলাম, পুলিশ যদি আমাকে 1000 প্রশ্ন করে তাহলেও আমি আপনার ব্যাপারে কিছুই বলবো না। শর্মিলা কাঁদতে কাঁদতে আমার হাত দুটো চেপে ধরলেন। জনি ততক্ষণে সামান্য নড়তে শুরু করেছে। ওকে একটু অ্যাটেন্ড করুন, পরে সব বুঝিয়ে বলবেন, আমরা এখন যাই। শর্মিলা কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর বর্ষা ওর বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। বৃষ্টি তখনও পড়ছে। বর্ষাকে বাড়ি পৌঁছে দেব বলে একটা ট্রামে উঠলাম। একেবারে ফাঁকা ট্রাম। সামনের দিকের জোড়া সিটে পাশাপাশি বসলাম দুজনে। গলায় এখনো ব্যথা আছে? না, যদিও গলাটা বেশ ব্যথা করছিল। বর্ষা আড়ালে আমার হাত চেপে ধরল। ট্রাম মেন্টালি পৌঁছানো পর্যন্ত আমরা একটিও কথা বলিনি। শুধু বর্ষার হাতটা আমার হাতের মধ্যে ধরা ছিল। ওকে বাড়ির দরজায় পৌঁছে দিয়ে চলে আসার সময় জিজ্ঞাসা করলাম, বর্ষা, আমি কি এখনো স্রেফ একজন অস্কার নমিনি? বর্ষা উত্তরে শুধু হাসল, কিন্তু হাসিটা এমন যে আমার ভীষণ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলো।